ক্যামব্রিজ বুক 19 এর রিডিং টেস্ট 2 তে আমরা রিডিং প্যাসেজ 1 প্র্যাকটিস করব, তাই না? জি স্যার। ওকে ফাইন। আসলে আমি রিডিং প্যাসেজ 1 গুলো কেন আগে করতেছি এটার কারণটা তো বললামই, কারণ আমরা প্রথমে সহজগুলো করব, সহজ প্যাসেজ গুলো, তারপর আমরা একটু কঠিনে যাব। তো আমি প্রথমেই মামুনকে একটু জিজ্ঞেস করছি। মামুন, আপনি আমাকে একটা জিনিস একটু বলবেন না, আপনি যখন রিডিং প্র্যাকটিস করছেন আপনি কোন জিনিসটা বেশি মানে প্রবলেম ফেস করছেন, কোন জায়গাটাতে বেশি চ্যালেঞ্জিং আপনার কাছে মনে হচ্ছে? চ্যালেঞ্জিং হচ্ছে আমার হচ্ছে যে রিডিং, ওভারঅল রিডিং এর ব্যাপারে। ওভারঅল রিডিং যেটাই আপনি এখন, এই যে আমরা রিডিং প্যাসেজ 2 পড়বো বা এখানে মানে এই প্যাসেজটা সলভ করব, এখন এই ক্ষেত্রে আপনি কোন জিনিসটাকে বেশি চ্যালেঞ্জ মনে করতেছেন? কোয়েশ্চেন টাইপ বা হ্যাঁ কোয়েশ্চেন টাইপ বা পড়তে গিয়ে কোন টাইপ স্পেসিফিক কোন পার্ট? আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আমার হচ্ছে ফিলিং দ্য গ্যাপের খুব একটা সমস্যা হয় না, তবে হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে। বাট ওই দিনের ক্লাসটা করার পরে অনেকটাই প্র্যাকটিস করছি, অনেকটাই ডেভেলপড হয়েছে। আর হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে আর কি, প্র্যাকটিস করছে। আপনি ক্যামব্রিজ বুক 19 বইটা কি হাতে আছে আপনার কাছে? জি স্যার। এই বইয়ে কোথাও লিস্ট অফ হেডিং কি পাইছেন? দেখেন তো, ক্যামব্রিজ বুক 19 এর 4টা টেস্ট আছে, 4টা টেস্টে টোটাল হলো 12টা প্যারাগ্রাফ প্যাসেজ আছে। কোন প্যাসেজে কি লিস্ট অফ হেডিং আছে? একটু দেখেন, আমার জানা মতে নাই, আমি শিওর। আচ্ছা, আমাদের সাথে স্যার লিস্ট অফ হেডিং বলতে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এরকম যেগুলো আছে আর কি। লিস্ট অফ হেডিং বলতে আমি হচ্ছে লিসেনিং এর কথা বলছি। এইগুলা যেরকম আছে, যেমন হচ্ছে পিক আপ টু, দুইটাকে চয়েস করতে হবে 5টার মধ্যে। না, সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা, শামসের কাছ থেকে একটু শুনবো। শামস, আপনি একটু আমাকে মানে বলেন তো দেখি, আপনার রিডিং এর ক্ষেত্রে কোন জিনিসটা বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? স্যার আনকমন ওয়ার্ড এন্ড কিছু কিছু ওয়ার্ড যেগুলো হলো প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্ট, মানে ওগুলা প্রোনাউন্স করতে একটু টাইম লাগতেছে, এন্ড অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আনকমন ওয়ার্ড আপনার মনে রাখাটা বা ওইগুলা মানে মুখস্থ করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি শামসের কথাটা ধরে, আমি ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 19 এই বইগুলো আমার সবগুলোই প্র্যাকটিস করা, একের অধিকবারও আমি করার চেষ্টা করছি। সামহাও এটার যা যা মানে ম্যাটেরিয়ালস গুলো আছে, মানে বিশেষ করে রিডিং প্যাসেজ গুলো, ভোকাবুলারি বলেন, আমি একটা ফাইল আজকে একটু শেয়ার করে দেখাতে চাচ্ছিলাম, আমাকে একটু সময় দেন। তো আমি ওইভাবে কাজ শুরু করেছি, আমার হয়তো 2-1 দিন সময় লাগবে একটু গুছাইতে, বাট আমি যদি এটা করতে পারি আপনারা অনেক বেনিফিটেড হবেন। যেমন এই ফাইলটা একটু দেখেন, আমি এখানে, এটা হচ্ছে ক্যামব্রিজ বুক 10 একাডেমিক রিডিং টেস্ট 1 স্টেপ ওয়েলস, প্যাসেজ 1 থেকে স্টেপ ওয়েলস। এখানে আমি কিছু ভোকাবুলারি দেওয়ার চেষ্টা করেছি। তো আমি চাচ্ছি যে এই ভোকাবুলারি গুলো আমি আপনাদেরকে পিডিএফ আকারে সেন্ড করব। হ্যাঁ, তো পিডিএফ আকারে আমি যখন এই ভোকাবুলারি গুলো দিব, আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আমি যখন এই ফাইলটা আপনাকে সেন্ড করব, পরবর্তী বা নেক্সট ক্লাসে আমি এই ভোকাবুলারি গুলো 1 বাই 1 মানে একজনকে ইন্ডিভিজুয়ালি আমি জিজ্ঞেস করব, যে যেমন আমার এখানে ডেঞ্জারাস আছে, সো ডেঞ্জারাস এটার সিনোনিম গুলো বলেন এবং এটার এক্সাম্পল দেন, প্যাসেজের কোন জায়গায় আছে বা এটার এক্সাম্পল আপনি কিভাবে দিবেন। ঠিক এরকম ভাবে যেমন ওল্ড আছে, ওল্ড এর সিনোনিম হচ্ছে এনশিয়েন্ট, সো এই এনশিয়েন্ট ওয়ার্ডটার একটা সেন্টেন্স আমাকে বলেন যে যেখানে আপনি এনশিয়েন্ট ওয়ার্ডটা ইউজ করছেন, অথবা এটাকে আপনি প্যারাফ্রেজড করছেন, কিভাবে এটাকে আপনি প্যারাফ্রেজড করবেন, আপনাকে যদি প্যারাফ্রেজ করতে দেওয়া হয় আপনি এটাকে কিভাবে করবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি প্রিন্স ভাই, আমি আপনার সালাম নিয়েছি, একটু সময় দেন। তো আমি এই জন্য চাচ্ছি যে আমরা যদি প্রত্যেকটা ক্লাসে আমি যদি এরকম আপনাদেরকে 20টা থেকে 50টা মানে 20টা থেকে 50টা ভোকাবুলারি দিতে পারি,
আর আপনারা যদি প্রত্যেকটা ক্লাসে এরকম 20টা বা 50টা vocabulary, এই জানালার একটা কয়েলটা সরাও, তাহলে আমার মনে হয় এটা সবচেয়ে আপনাদের উপকারে আসবে আর কি, সবচেয়ে ভালো হবে। কয়েলটা সরাও। আচ্ছা, আমি কি বুঝাতে পারছি শ্যামস? জি স্যার। এটা আমার মনে হয় শ্যামসের জন্য ভালো কাজ করবে এবং মামুনের জন্য ভালো কাজ করবে। আচ্ছা, মানে ভোকাবুলারি মুখস্থ করার একটা সহজ টেকনিক আমরা এখানে দেখবো আর কি। আর এছাড়াও আমি যেভাবে রিডিংটা করি, রিডিংটা করার সময় আমার অনেকগুলো জিনিস আমি কাভার করার চেষ্টা করি। আপনার ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে আপনার সেন্টেন্স প্যাটার্ন, গ্রামার, কোন গ্রামারটা এখানে ইউজ করা হচ্ছে, কেন সেন্টেন্সটা এইভাবে লেখা হলো, ইত্যাদি বিষয়গুলো আমি এখানে নোটিশ করি। সো আশা করি আপনারা যদি মানে খুব অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করতে পারেন, আর আমরা যদি এরকম প্র্যাকটিস ক্লাস 15টা 20টা করি, তো দেখা যাবে যে হিউজ মানে সাকসেস আমরা পাবো এখান থেকে আর কি। আচ্ছা, তো আমরা তাহলে আজকের ক্লাস শুরু করি। আমার সাথে একজন থাকতে হবে। মামুন, আপনি আমার সাথে থাকেন, আপনি আনমিউট করেন। আমরা ক্যামব্রিজ বুক 19 এর রিডিং টেস্ট 2 তে আসছি। এখানে আমাদের 1 থেকে 7 কোয়েশ্চেন নাম্বার ফ্রম 1 to 7, আমরা যে কোয়েশ্চেন টাইপটা দেখতে পাচ্ছি সেটা হলো কমপ্লিট দ্য নোটস বিলো, অর্থাৎ আমাকে এখানে নোটস গুলো কমপ্লিট করতে বলছে। আমাদের প্যাসেজের টাইটেলটা ছিল হচ্ছে ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আচ্ছা, ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই কথাটার সাথে আমাদের একটু পরিচিত হইতে হবে। এখানে দেখেন, আমরা কিন্তু কমপ্লিট দ্য নোটস বিলো করতে গিয়ে একটা টাইটেল পেলাম। এখানকার যে নোটস গুলো দেওয়া আছে সেই নোটস গুলো টাইটেল পেয়েছি। টাইটেলটার নাম হচ্ছে ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আচ্ছা, এবার প্যাসেজের দিকে একটু তাকান, দেখি যে প্যাসেজের টাইটেলটা কি দেওয়া আছে। দেখেন, প্যাসেজের টাইটেলটা একটু পড়েন তো মামুন। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন। দেখেন, দুইটা কিন্তু এখানে প্যারাফ্রেজ করা, কিছু বুঝতেছেন? জি স্যার। ও এক জায়গায় বলল যে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন, আরেক জায়গায় এসে বলল যে ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। সো এইখানে কিন্তু রাইটার একটা প্যারাফ্রেজ করে দেখাইছে। আচ্ছা, এখন এই ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই নোটস গুলো যখন আমরা কমপ্লিট করতে যাব, অনেকগুলো নোটস আছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত। তো এখানে কিছু কি ওয়ার্ডস দেওয়া আছে, যেমন স্টিম পাওয়ার। ও আসলে এখানে স্টিম পাওয়ার নিয়ে কথা বলছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছে, আয়রন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছে, তারপরে কমিউনিকেশনস নিয়ে কথা বলছে, সব শেষে হচ্ছে আরবানাইজেশন নিয়ে কথা বলছে। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে এই কিওয়ার্ডস গুলো দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন এই কিওয়ার্ডস গুলো মানে নোটস গুলো কমপ্লিট করতে যাবেন, আপনি অবশ্যই অবশ্যই এই কিওয়ার্ডস গুলো নোটিশ করবেন যে কোন প্যারাগ্রাফটা কি নিয়ে ডিসকাস করছে, অর্থাৎ কোন প্যারাগ্রাফে গিয়ে আপনি প্রপার বা এক্সাক্ট ইনফরমেশনটা পাবেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কমপ্লিট দ্য নোটস গুলো, এটা আমাদের অনেক সময় একসাথে কি বলে, এটাকে বলা হয় যে সিকোয়েন্স মেনটেন করা আমাদের কোয়েশ্চেন, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা এখানে পাবো আনসার গুলো, যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল। তাহলে আমরা সময় আর নষ্ট না করি, আমরা প্রথমেই চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1-এ। সো কোয়েশ্চেন নাম্বার 1-এ যদি আমরা যেটা দেখি, এখানে স্টিম পাওয়ার নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ স্টিম পাওয়ারটা কি। স্টিম পাওয়ারের একটা বেসিক ধারণা যদি আমাদের থাকে তাহলে অনেক সহজ হবে। আমরা কোয়েশ্চেন নাম্বার 1 পড়বো। আমি কোয়েশ্চেন নাম্বার 1টাকে একটু হাইলাইট করছি। মামুন, একটু আমাকে পড়ে শোনান কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলছে। In Watt and Boulton's steam engine, the movement of the dash was linked to a gear system. এর মানে কি? এটা হচ্ছে স্টিম ইঞ্জিনের যে ওয়াল্ট এন্ড বলটেনটা আছে, সেটা হচ্ছে দ্য মুভমেন্ট অফ ওয়াজ লিঙ্কড, যেটার মুভমেন্ট এখানে বলতে বোঝাচ্ছে কোন গতিশীলতা, হয়তো এরকম একটু বোঝাচ্ছে। দ্য মুভমেন্ট অফ দ্য সামথিং, যেটা হচ্ছে লিঙ্কড করা হয়েছিল টু গিয়ার সিস্টেম করার জন্য।
আচ্ছা, টু মানে জন্য না, এখানে টু মানে সাথে বলছে। লিঙ্কড এর সাথে টু আছে, দেখেন লিঙ্কড উইথ অথবা লিঙ্কড টু। তো লিঙ্ক টু মানে সাথে, এই গিয়ার সিস্টেম, একটা গিয়ার সিস্টেমের সাথে লিঙ্কড করা হয়েছিল। ওয়াজ লিঙ্কড মানে লিঙ্কড করা হয়েছিল, এখানে এটা প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা, তার আগে তাহলে আমি এখানে যেহেতু এই কোয়েশ্চেন নাম্বার 1 আমরা পড়তেছি, আচ্ছা আমার আরেকটু জিনিস বলতে হবে, এটা আমি শ্যামসকে বলবো, যে আমরা যেহেতু কোয়েশ্চেন নাম্বার 1 এখানে রিড করতেছি এবং আনসার করার চেষ্টা করছি। শ্যামস, আপনি আমাকে একটু বলেন তো, আমাদের কি ফার্স্ট সেন্টেন্সটা পড়ার প্রয়োজন আছে? শ্যামস কি আছে এখানে? আচ্ছা, প্রিন্স ভাই আপনি একটু আমাকে বলবেন যে আমি কি ফার্স্ট লাইনটা আমার পড়ার প্রয়োজন আছে? কে বলতে পারবে? মামুন বাদ দিয়ে সামির বলতে পারবেন? ও সরি, আমি মিউটে ছিলাম না, সরি বুঝতে পারিনি। আচ্ছা, আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো কোয়েশ্চেনটা পড়লাম তাই না মামুন? জি স্যার। আচ্ছা, আমি শামসকে একটু জিজ্ঞেস করবো, শামস বলেন তো আমার এখানে ফার্স্ট সেন্টেন্সটা কি পড়ার প্রয়োজন আছে? শামস, জি স্যার। ফার্স্ট সেন্টেন্সটা কি না আমার স্যার, পড়ার প্রয়োজন আছে? হ্যাঁ, নো স্যার, নো স্যার। আচ্ছা আপনি এটা বলছেন পড়ার প্রয়োজন নেই। আচ্ছা প্রিন্স ভাইকে আমি একটু বলবো, আপনি একটু আমাকে বলেন তো ফার্স্ট সেন্টেন্সটা কি পড়ার প্রয়োজন আছে? হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই এর পড়ার প্রয়োজন আছে। কারণ ফার্স্ট সেন্টেন্সটা মেনশন করবে যে আসলে এটা কোথা থেকে সেন্টেন্সটি শুরু হয়েছে এবং আরেকটা বিষয় হলো যে কি বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। এটা অবশ্যই গুড, গুড, আমি আপনার আনসারটা পেয়েছি, থ্যাংক ইউ প্রিন্স ভাইকে। হ্যাঁ মামুন, যেটা বলছিলাম স্যামস, যে ফার্স্ট সেন্টেন্সটা আমাকে অবশ্যই পড়তে হবে, কারণ আমি যদি ফার্স্ট সেন্টেন্সটা পড়ে আসি তাহলে যেটা হবে যে আমি বুঝতে পারবো যে এখানে এই প্যাসেজটা বা এই নোটস গুলো আসলে কি নিয়ে কথা বলছে, এবং আমাকে এক্সাক্ট লোকেশনটা নিয়ে মানে লোকেট করার জন্য, এক্সাক্ট আনসারে লোকেট করার জন্য আমাকে সে হেল্প করবে। এই জন্য আমরা অবশ্যই ফার্স্ট সেন্টেন্সটা পড়বো, এবং ফার্স্ট সেন্টেন্সের যেটা কি পয়েন্ট বা কি ওয়ার্ড ওইটাকে আমরা নিব। যেমন এখানে বলছে নিউকো মেন্স স্টিম ইঞ্জিন, অর্থাৎ এখানে একটা স্টিম ইঞ্জিন নিয়ে কথা বলা হচ্ছে, যেটা কিনা নিউকো মেন্সের, অর্থাৎ নিউকো মেন্স একজন ব্যক্তি যিনি একটা স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। তো তার এই স্টিম ইঞ্জিনটা ওয়াজ ইউজড ইন মাইন্স, তার মানে এটা মাইন ফ্যাক্টরিতে বা মাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছিল টু রিমুভ ওয়াটার, অর্থাৎ পানি বের করে ফেলার জন্য এটা ব্যবহার করা হয়েছিল। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা জানলাম যে আমরা নিউকোমেন্সের স্টিম ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা, আর এখানে আমাদের যে কোয়েশ্চেনটা বলা ছিল সেটা হচ্ছে যে ওয়াট অ্যান্ড বোল্টনস স্টিম ইঞ্জিন। তাহলে দেখেন এখানে দুইটা কনসেপ্ট আসছে, ওখানেও তো আমরা নিউকোমেন্সের স্টিম ইঞ্জিন পড়লাম, বাট এখানে কিন্তু ওয়াট অ্যান্ড বোল্টনস এর একটা স্টিম ইঞ্জিন নিয়ে কথা বলছে। তার মানে নিউকোমেন্সেরও একটা স্টিম ইঞ্জিন আসছিল, আবার ওয়াট এবং বোল্টনেরও একটা স্টিম ইঞ্জিন ছিল। বাট এই নিউ ওয়াট অ্যান্ড বোল্টনস এর যে স্টিম ইঞ্জিনটা, সেখানে কি বলছিল, দ্য মুভমেন্ট অফ দ্য ড্যাশ, অর্থাৎ কোনো কিছুর একটা মুভমেন্ট, চলাফেরা, নড়াচড়া, যেটা আমরা বলি না কেন, সেটা কি করা হয়েছিল, লিঙ্ক করা হয়েছিল একটা গিয়ার সিস্টেমের সাথে। তাইলে আমরা মনে করছি যে আমরা কিওয়ার্ড গুলো পেয়ে গেছি, তাই না? তো যেহেতু কিওয়ার্ড গুলো আমরা পেয়ে গেছি, এখন আমরা আনসারের দিকে মুভমেন্ট করতে পারি, মানে আগাইতে পারি। আমরা এখন কি করব, প্যাসেজে চলে যাব, প্যাসেজে গিয়ে আমরা দ্রুত এই যে প্রপার নাউন গুলো আমরা পেয়েছি, সেই প্রপার নাউন গুলো আমরা খুঁজবো যে কোন জায়গা আছে। আচ্ছা, আমাকে একটু হেল্প করতে হবে, মামুন বলেন আমরা কি ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আনসারটা পেতে পারি? উম, উম, না স্যার, কেন পেতে পারি না, আমার প্রশ্ন। ওইখানে তো কিওয়ার্ড না স্যার। গুড, এখানে কোন কিওয়ার্ডটা নাই? এই ওয়াট এবং বোল্টনস কিওয়ার্ডটা নাই, না নিউকোমেন্স স্টিম ইঞ্জিন এইটা নাই? আমাদের দরকার হচ্ছে ওয়াট এন্ড বল্টন কে দরকার, এটা নাই। এটাও নাই, তারপরে আমাদের স্টিম পাওয়ার কতটা দরকার সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি না। জি স্যার। ওকে ফাইন, যার কারণে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ স্টিম পাওয়ার শুধু আছে কি স্যার। করব, স্টিম পাওয়ার আচ্ছা আছে স্টিম,
আচ্ছা স্টিম পাওয়ার, হ্যাঁ লাস্টের দিকে আছে স্টিম পাওয়ার আছে, বাট আমাদের ওই দুইজন ব্যক্তির নাম স্পেসিফিক যে দুইজন ব্যক্তি, সেই দুইজন ব্যক্তির নাম নাই বা নিউকোমেন্স এর নামটাও নেই। তাহলে আমরা কি করব, নেক্সট প্যারাগ্রাফে চলে যাব, তাই? আচ্ছা জি নেক্সট স্যার। প্যারাগ্রাফে এসে আমরা এখন নেক্সট প্যারাগ্রাফে এসে আমরা স্কিমিং করার জন্য প্রথমে কোন ওয়ার্ডটা খুঁজবো? আমরা হচ্ছে নিউকোমেন্স খুঁজতে পারি, অথবা হচ্ছে ওয়াট এন্ড হ্যাঁ, বল্টন। আমরা নিউকোমেন্স প্রথমে খুঁজবো, তারপর হচ্ছে ওয়াট এবং বোল্টনকে খুঁজবো। আমরা কিন্তু নিউকোমেন্স পেয়ে গেছি, তাহলে আমাদের নিউকোমেন্স যেহেতু পাওয়া গিয়েছে, আমাদের নেক্সট কাজ হচ্ছে ওয়াট এবং বোল্টনের নামটা খোঁজা। তো আমরা যেহেতু নিউকোমেন্স পেয়ে গেছি, এর পরের সেন্টেন্সেই হয়তোবা আমরা এটা পেতে পারি। যেমন এখানে জেমস ওয়াট কথাটা বলছে, আর একটা কথা বলছে এখানে হইলো আহ জেমস ওয়াটের সাথে আর কারো বলছে ম্যাথিউ বোল্টনের কথা বলছে, তাই না? হুম হুম। সো দুইজন ব্যক্তির নাম আমরা পেয়েছি। আমরা এখন গিয়ার সিস্টেম কতটা লাগবে, তাই না? জি আচ্ছা গিয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা একটু সামনে আগাইলে দেখেন কোনো কিছু পাচ্ছি, আমি কিছু পাচ্ছি না গিয়ার সিস্টেম রিলেটেড। the gear mesh mechanism sir, while the gear mechanism. আচ্ছা গিয়ার মেকানিজম ওয়ার্ডটা আমরা নিব, তাই না? হুম ওকে ফাইন, তাহলে গিয়ার মেকানিজম নিব। আচ্ছা গিয়ার মেকানিজম গিয়ার সিস্টেম কতটা সিমিলার মনে হচ্ছে, তাই না? হুম হুম হুম। ওকে ফাইন, তাহলে আমরা কি করলাম, আমরা লোকেশন ট্র্যাক করে ফেলছি, কারেক্ট? রাইট। ওকে ফাইন, তাহলে আমরা এইখান থেকে যদি এখন মানে ক্যালকুলেশন করি বা এখান থেকে যদি আমরা ফাইনাল আনসারটা পেতে চাই, তাহলে এখান থেকে আমাদের এইটুকু পড়তে হবে। তো ঠিক আছে, মামুনের কাজ হচ্ছে এখন আমাকে আনসারটা দেওয়া, বলেন এখান থেকে আনসার কোনটা হবে? স্যার আনসার হবে পিস্টন। কেন পিস্টন আনসার হবে আমার একটু বুঝান। ওকে, আর এটা কি এখানে আমাদের ওয়ান ওয়ার্ড ছিল? হ্যাঁ এটা ওয়ান ওয়ার্ড ছিল, হ্যাঁ বলেন। আচ্ছা গিয়ার মেকানিজমের সাথে হচ্ছে আপনার গিয়ার সিস্টেম মিলে গেছে, এন্ড দা মুভমেন্টের সাথে আমরা স্ট্রোকস অফ ওইটা সিমিলার। এবং স্ট্রোকস অফ কি মুভমেন্টের সাথে যায়? আর এখানে স্যার আমি আরেকভাবে ফাইন্ড আউট করছি, যেটা হচ্ছে যে এখানে আর্টিকেল আছে। ওকে আর্টিকেল দা আছে, স্ট্রোকস অফ আছে, হ্যাঁ হ্যাঁ এটা আপনাকে হেল্প করছে। আচ্ছা জি জি। এটা আপনাকে হেল্প করছে। আচ্ছা আমি প্রিন্স ভাইকে একটু জিজ্ঞেস করবো, বলেন তো উনি যেটা বলছে এইটা কি মানে যথেষ্ট না আরো কিছু আছে এখানে? ধন্যবাদ। আসলে এখানে মুভমেন্ট বলতে এখানে দুটো জিনিস বলা হয়েছে, বোথ দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, এটা মেনশন করা হয়েছে, এবং স্ট্রোক করে যেটাকে ওইটা হলো মুভমেন্ট। আর ওটা সঠিক একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাই বোঝানো ওয়াজ লিঙ্কড, এই লিঙ্কটা হলো পিস্টন। এই উত্তরটা সঠিক আছে, কিন্তু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কিসের মুভমেন্ট? এই যে স্ট্রোক করবে, এই যে আপনার এই যে পিস্টনটা যে আপনার ইয়ে করবে, চলাচল করবে আর কি, এরকম। ওকে ফাইন। আচ্ছা আমি এখন শেষ করি, তাহলে আপনাদের ব্যাখ্যাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদের সাথে একটু যুক্ত করে যেটা বলি, সেটা আমরা যদি এই ইন থেকে পড়ে আসি তাহলে কি পাবো সেটা একটু দেখেন। ওখানে কি বলছে, বলছে ইন দ্য 1760s অর্থাৎ 1760-এর দশকে দ্য স্কটিশ ইঞ্জিনিয়ার জেমস ওয়াট স্টার্টেড টু অ্যাডাপ্ট। তিনি শুরু করেছিলেন, জেমস ওয়াট উনি উনি একজন স্কটিশ ইঞ্জিনিয়ার, উনি শুরু করেছিলেন অ্যাডাপ্ট করতে, মানে খাপ খাইয়ে নিতে ওয়ান অফ নিউকোমেন্স মডেলস। অর্থাৎ ওই যে আমরা আগের একটা সেন্টেন্স পড়েছিলাম যে নিউকোমেন্স এর স্টিম ইঞ্জিন, তো উনার যে মডেলটা ছিল সেই মডেলটা তিনি মানে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা সেই মডেলটা কাজে লাগানোর জন্য বা মানিয়ে নেওয়ার জন্য তিনি চেষ্টা করে শুরু করেছিলেন, অ্যান্ড সাকসিডেড ইন মেকিং ইট ফার মোর ইফিশিয়েন্ট। তো উনি কি করলেন, নিউকোমেন্স এর ওই মডেলটাকে উনি নিজের মতো করে অ্যাডাপ্টেড করার চেষ্টা করেছিলেন এবং ইনি এতে সফল হয়েছিলেন সেটাকে আরো কি করতে, আরো ইফিশিয়েন্ট করতে। আমি এই ওয়ার্ডটা একটু পড়তে বলবো মামুনকে। মামুন এটা ওয়ার্ডটা একটু পড়েন তো শুনি। ইফিশিয়েন্ট। ইফিশিয়েন্ট, আমরা কিন্তু নরমালি এটাকে ইফিশিয়েন্ট বলি, সো জি স্যার। ইফিশিয়েন্ট কারেক্ট না, এটা ইফিশিয়েন্ট, রাইট? জি স্যার। আচ্ছা তাহলে নিউকোমেন্স এর যে মডেলটা সেটাকে সাকসেস করলো কে? জেমস ওয়াট। আচ্ছা
পরের লাইনটা দেখেন, বলছে হোয়াট লেটার ওয়ার্কড উইথ দ্য ইংলিশ ম্যানুফ্যাকচারার। ওয়াট শুরু করলেন, পরবর্তীতে আবার লেটার মানে পরবর্তীতে ওয়াট শুরু করলেন কাজ কার সাথে? ইংলিশ ম্যানুফ্যাকচারার, অর্থাৎ আরেকজন ইংলিশ ম্যানুফ্যাকচারার। তাহলে এখানে ছিল হচ্ছে স্কটিশ ইঞ্জিনিয়ার জেমস ওয়াট, আর উনি কাজ শুরু করলেন ইংলিশ ম্যানুফ্যাকচারার ম্যাথিউ বোল্টনের সাথে। কি করার জন্য একসাথে কাজ শুরু করলেন? ইনভেন্ট করার জন্য একটা নতুন স্টিম ইঞ্জিন, নতুন একটা স্টিম ইঞ্জিনের আবিষ্কার করার জন্য বা ইনভেন্ট করার জন্য শুরু করলেন। তাহলে এখানে ইনভেন্ট ওয়ার্ডটা আমরা একটু জেনে নিব, আবিষ্কার করা। এখন এই ইঞ্জিনটাকে ড্রাইভেন বাই, মানে যেটা পরিচালনা করা হবে বোথ দ্য ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড স্ট্রোকস, অর্থাৎ সামনের এবং পিছনের স্ট্রোকস দ্বারা, অর্থাৎ যে স্ট্রোকসটা সামনেও যায় পিছনেও যায়। সো স্ট্রোকসটা কোথায়? এটা কার স্ট্রোকস? এটা হচ্ছে অফ দ্য পিস্টন। পিস্টনের একটা স্ট্রোকস আছে, পিস্টনের স্ট্রোকস আছে, সেই স্ট্রোকস গুলো সামনেও যায় পিছনেও যায়। তো সেইগুলা দিয়ে তিনি কাজ শুরু মানে সেইটা দিয়ে তিনি কাজ শুরু করবেন। মানে যে স্টিম নতুন স্টিম ইঞ্জিনটা যেটা তিনি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে পরিচালনা করা হয় বা চালনা করা হয়েছিল মূলত ওই স্ট্রোক দ্বারা, অর্থাৎ পিস্টনের স্ট্রোকস গুলো দ্বারা। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু লিঙ্কের কথা আসে নাই। তাহলে আমরা যদি এখন কোয়েশ্চেনে ফিরে যাই, দ্য মুভমেন্ট বলতে এখানে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড এই দুইটা ওয়ার্ডকে বোঝাচ্ছে, অর্থাৎ যে জিনিসটা সামনে এবং পিছনে যায় সেটাকে বলা হচ্ছে মুভমেন্ট, দ্যাট মিনস ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা, এরপরে বলছে ওয়াইল, যখন, ওয়াইল এখানে বলছে যখন, দ্য গিয়ার মেকানিজম, অর্থাৎ গিয়ার যে মেকানিজমটা আছে, ইট ওয়াজ কানেক্টেড টু প্রডিউস রোটারি মোশন। এখন while the gear mechanism it was connected to produce rotary motion, কিন্তু এখানে দেখেন এই it was connected to produce rotary motion, এখানে it বলতে কাকে বোঝাচ্ছে? পিস্টন না, খেয়াল করবেন গিয়ার মেকানিজম দেওয়ার পরে সে ইট বলতেছে। আচ্ছা আচ্ছা, এই গিয়ার মেকানিজমের সাথেই কি করা ছিল, মানে ইট ওয়াজ কানেক্টেড, অর্থাৎ গিয়ার মেকানিজমটা কানেক্টেড ছিল, গিয়ার মেকানিজমটা কানেক্টেড ছিল টু প্রডিউস, কিসের জন্য? প্রডিউস করার জন্য রোটারি মোশন। অর্থাৎ এইখানে গিয়ার মেকানিজম বলার পরে ইট ব্যবহার করা হচ্ছে। আপনি যদি পিস্টনকে ধরেন তাহলে হচ্ছে গিয়ার মেকানিজম পিস্টন ওয়াজ কানেক্টেড টু, যায় না। তার মানে গিয়ার মেকানিজমটাই কানেক্টেড ছিল পিস্টনের সাথে, এইটা এখানে বোঝাচ্ছে। সো এই ইটটা ব্যবহার করার কারণে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এই সেন্টেন্সটাতে। ঠিক আছে, জি স্যার। এই ইটটা এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে দ্যাট একইভাবে ব্যবহার করা হয়। সো আমরা তাহলে 1 নম্বর কোয়েশ্চেন আনসার পেয়ে গেছি, আমাদের আনসার হচ্ছে পিস্টন। আমরা এখন এই 1 নম্বর কোয়েশ্চেনের জন্য প্রথমে মামুন যে ট্রিকটা বলেছিল বা স্ট্র্যাটেজিটা বলেছিল সেটা পারফেক্ট একটা স্ট্র্যাটেজি ছিল, যে আমরা এখানে দুইটা জিনিসকে কনসিডারেশনে নিছি, একটা হচ্ছে প্রিপোজিশন অফ আর একটা হচ্ছে আর্টিকেল দা। এই দুইটা জিনিসকে যদি আমরা ভ্যালু দেই, মূল্য দেই, তাহলে অবশ্যই আনসারটা আমরা পিস্টন নিব এই দুইটা মানে কনসেপ্টের উপর বেস করে। সো এখানে আর কোনো সন্দেহ নেই যে এই প্রিপোজিশন এবং আর্টিকেলের ব্যবহারটা এটা আমাদেরকে হেল্প করেছে। সো আমরা এখন 2 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। 2 নম্বর কোয়েশ্চেনটা একটু পড়বো। আমাকে শ্যামস একটু বলতে হবে 2 নম্বর কোয়েশ্চেনের মিনিংটা কি বলছে। A great supply of dash was required to power steam engines. একটি বিশাল সরবরাহ দরকার ছিল পাওয়ার স্ট্রিম ইঞ্জিনগুলোকে কাজ করানোর জন্য। কাছাকাছি হয়েছে, অনেকটাই হয়ে গেছে, একটু সমস্যা আছে, আমি একটু ক্লিয়ার করে দেই। বলছে এ গ্রেটার সাপ্লাই অফ, এ গ্রেটার সাপ্লাই অফ, এ গ্রেটার সাপ্লাই অফ, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ, অফ এরপরে আমাদের এখানে অফ প্রিপোজিশন, এখানে একটা নাউন লাগবে। ধরেন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আমরা যদি এখানে এক্স ওয়াই জেড লিখি, এক্স ওয়াই জেড, তাহলে বলছে যে এ গ্রেটার সাপ্লাই অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড এর বিশাল সরবরাহ ওয়াজ রিকোয়ার্ড, প্রয়োজন ছিল, মানে এক্স ওয়াই জেড এর বিশাল সরবরাহ প্রয়োজন ছিল টু পাওয়ার স্টিম ইঞ্জিনস,
এইটুকুর মানে কি আমাকে একটু বলা যাবে? টু পাওয়ার স্টিম ইঞ্জিনস। পাওয়ার প্রিন্স ভাই স্টিম এইটুকুর মানে বলতে পারবেন? মানে স্যার স্টিম ইঞ্জিন গুলোকে করা স্যার, অন করা, হ্যাঁ বলেন। রান করা, গুড। রান করা, চালনা করা, স্টার্ট করা। তাহলে এখানে টু পাওয়ার মানে কি বলেন? এখানে পাওয়ারটা কোন ফর্মে আছে, মানে কোন পার্ট অফ স্পিচে আছে? পাওয়ার ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচে আছে বলেন? মামুন বলেন, দ্রুত বলেন। 2 প্লাস B1 স্যার, ইনফিনিটিভ। পাওয়ারটা হচ্ছে এখানে। ভার্ব, পাওয়ারটা এখানে ভার্ব। জি স্যার। টু পাওয়ার, এইখানে টু পাওয়ার মানে হচ্ছে টু রান, টু স্টার্ট, টু বিগিন। ওকে জি স্যার। ওকে, টু রান স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনস গুলোকে চালনা করার জন্য বিশাল পরিমাণের মানে বড় আকারের XYZ এর দরকার ছিল, রাইট? জি তাহলে আমাদের হলো এই গ্রেটার সাপ্লাই। এই গ্রেটার সাপ্লাই মানে হচ্ছে বড় অ্যামাউন্টের কথা এখানে বলা হচ্ছে, ছোট অ্যামাউন্ট না। যে জিনিসটা লাগবে সেটা অনেক বড় জিনিস লাগবে। আর রিকোয়ার্ড কথাটা তো আমরা বুঝতেই পেরেছি, আমরা রিকোয়ার্ড ওয়ার্ডটাকে নিতে পারি, কারণ রিকোয়ার্ড ওয়ার্ডটা আমাদের একটা ভাইটাল রোল প্লে করবে। তো আমরা মোটামুটি পাওয়ার ইঞ্জিন তো আমরা পেয়ে গেলাম, টু পাওয়ার স্টিম ইঞ্জিনস, স্টিম ইঞ্জিন গুলোর কথা পেয়ে গেছি আমরা। তাহলে যেখান থেকে ফার্স্ট কোয়েশ্চেন আনসার পেয়েছিলাম ঠিক ওইখান থেকে পড়া শুরু করব। আমরা ওইখান থেকে পড়ে, এখানে বলছে ইট ওয়াজ এ কি ইনোভেশন দ্যাট উড, আশা করি এখান থেকে আর কোনো আনসার পাওয়া যাবে না, পরের প্যারাগ্রাফে আমাকে যেতে হবে। তো পরের প্যারাগ্রাফে যদি আমরা যাই তাহলে এখানে আমাদের হচ্ছে ওয়ার্ড গুলো লাগবে, তাই না? স্যার, ইট ওয়াজ নিডেড, এখান থেকে ইট ওয়াজ গুড, ইট ওয়াজ নিডেড। এই ইট ওয়াজ নিডেড এর মানে হচ্ছে ইট ওয়াজ রিকোয়ার্ড, রাইট? জি স্যার। একবারে সেম টু সেম। ইট ওয়াজ নিডেড, XYZ ওয়াজ রিকোয়ার্ড। ওকে ফাইন। আচ্ছা, এরপরে ছিল টু পাওয়ার স্টিম ইঞ্জিনস, এখানে বলছে টু রান। টু পাওয়ারের এখানে পরিবর্তে বলছে টু রান, রাইট? জি আচ্ছা, এরপরে বলছে বাট অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন। এইবার দেখেন, তার মানে আমরা দুইটা এখানে পাইছি, গ্রেটার সাপ্লাইটা পাচ্ছি না আমরা, গ্রেটার সাপ্লাই। স্যার, গ্রিউ রিপিটলি উপরে। এই যে গ্রু র্যাপিডলি, জি গ্রু র্যাপিডলি। ওকে ফাইন, এটা আমরা পেয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এই ফার্স্ট লাইন পড়ে আমরা আনসারটা বের করতে পারবো, রাইট? জি স্যার। ওকে, তাহলে আনসার কি হবে এবার বলেন দেখি মামুন। স্যার, কয়েল হবে এখানে। কোল, কোল, কোল। কোল, কোল। আচ্ছা, কোল কেন হলো আমাকে একটু বুঝান। স্যার, এইখানে হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড সিমিলার, ঠিক আছে? ওকে। কোল হুম হুম which was relatively cheap energy source, যেটা হচ্ছে grew rapidly during the industrial revolution, as it was needed to run, যেটা কি করছিল, প্রয়োজন ছিল টু পাওয়ার সিস্টেম ইঞ্জিনের জন্য। এই জন্যই এখানে গ্রেটার সাপ্লাইয়ের পরিবর্তে তারা ডিমান্ড ফর ব্যবহার করছে, তাই এখানে কোল আচ্ছা, হবে। এখানে আনসারটা কোল হবে, বাট একটু কারেকশন আছে। আপনি যেটা সিনোনিম বলছিলেন ওইটা আসলে অ্যান্টোনিম। ও অর্থাৎ যখন আপনার ডিমান্ড, মানে যখন আপনার ডিমান্ড দেখা দেয় তখন সাপ্লাই শর্টেজ হয়, মানে সাপ্লাই শর্টেজ হলে ডিমান্ড বেড়ে যায়, আর ডিমান্ড বেশি হলে সাপ্লাই কমে যায়, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে এটা হলো অপোজিট মিনিং দেখাচ্ছে, মানে ওয়ার্ড ইউজ করা হয়েছে। এটাই বলছে যেখানে, এখানে দেখেন সেন্টেন্সটা সে কিভাবে ঘুরাইছে। বলছে দ্য ডিমান্ড ফর কোল, এরপরের অংশটুকু আমি পড়বো না, এটাকে যদি আমি ডিলিট করি তাহলে কি আসে দেখেন। তাহলে দ্য ডিমান্ড ফর কোল গ্রু র্যাপিডলি, মানে কি? দ্য ডিমান্ড ফর কোল গ্রু র্যাপিডলি মানে কোলের যে ডিমান্ডটা সেটা বেড়ে গিয়েছিল, অর্থাৎ কয়লার যে চাহিদাটা সেটা বেড়ে গিয়েছিল। আচ্ছা, কখন বেড়ে গিয়েছিল? ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের সময়। আচ্ছা, কেন বেড়ে গিয়েছিল? এই যে অ্যাজ, আমি আপনাদেরকে এর আগে মনে হয় রিডিং এর স্পিকিং এর বেলায় বলেছিলাম যে আমার কিছু ওয়ার্ডের সাথে অ্যালার্জি আছে, যে ওয়ার্ডগুলো আমি আপনাদেরকে স্পিকিং এ অ্যাভয়েড করতে বলবো। তার ভিতরে একটা বড় ওয়ার্ড হচ্ছে বিকজ।
তো বিকজ ওয়ার্ডটাকে আপনি যখন অ্যাভয়েড করবেন তার পরিবর্তে আপনি ব্যবহার করবেন সিন্স, তার পরিবর্তে আপনি ব্যবহার করবেন অ্যাজ, তারপরে হচ্ছে বিকজ অফ, তারপর হচ্ছে দ্য রিজন, তারপর হচ্ছে ইন অর্ডার টু, ডিউ টু। একটু ওয়াইল নোট টু। করে রাখেন, নোট করে রাখেন, তাহলে কাজে দিবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে বলছে অ্যাজ, যেহেতু, যেহেতু ইট ওয়াজ নিডেড। ইট বলতে কাকে বলছে? স্যার এখানে ইট বলতে হচ্ছে কোলকে বোঝাচ্ছে। গুড, এই তো আপনি বুঝে গেছেন। ইট বলতে এখানে কোলকে বোঝাচ্ছে, তার মানে কোল ওয়াজ নিডেড টু রান, কোল ওয়াজ নিডেড টু রান মানে রান করার জন্য কোল প্রয়োজন ছিল। তাহলে আমরা এখানে কোয়েশ্চেনে পেলাম এ গ্রেটার সাপ্লাই অফ কোল ওয়াজ নিডেড টু পাওয়ার, টু রান টু পাওয়ার। আনসার তো খুব সহজভাবে মিলে গেছে। আচ্ছা, এখন এই যে স্টিম ইঞ্জিন কথাটা সে শেষে এসে বলছে নট অনলি দ্য ফ্যাক্টরিজ, নট অনলি দ্য ফ্যাক্টরিজ, এর অংশটুকু আবার আপনি কেটে দেন, এটা আপনি এখন বাদ দেন। তাহলে এখন পড়েন, দেখবেন কি মজা লাগতেছে। যে নট অনলি দ্য ফ্যাক্টরিজ মানে ফ্যাক্টরি গুলো চালাতেই যে শুধু এটার প্রয়োজন হয়েছিল রান করার জন্য সেটা না, বাট অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন, অর্থাৎ স্টিম পাওয়ার যে ট্রান্সপোর্টেশন গুলো ছিল সেইগুলোকে চালনা করার জন্য, সেইগুলোকে চালু করার জন্য বা রান করার জন্য আমাদের কি দরকার ছিল? কোলের দরকার ছিল। তাহলে এবার দেখেন, আমরা মাঝখানে কিছু ফ্রেজ তুলে দিয়েছি, তাই না? জি মাঝখানের ওই ফ্রেজ গুলো তুলে দেওয়ার ফলে আমার সেন্টেন্সটা ছোট হয়ে গেছে এবং এটার মিনিংটা পড়তে অনেক মজা লাগতেছে। বলছে দ্য ডিমান্ড ফর কোল গ্রু র্যাপিডলি, কোলের চাহিদা দ্রুত বেড়ে গিয়েছিল ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কথাটাও বাদ দেন, এটাও আমি বাদ দিব, তাহলে কি আসে দেখেন, দ্য ডিমান্ড ফর কোল গ্রু র্যাপিডলি সিন্স বিকজ ইট ওয়াজ নিডেড টু রান নট অনলি দ্য ফ্যাক্টরিজ বাট অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন। শুধুমাত্র এবার যদি নট অনলি ফ্যাক্টরিজ বাট অলসো কথাটা বাদ দিয়ে দেন তাহলে কি আসে দেখেন, দ্য ডিমান্ড ফর কোল গ্রু র্যাপিডলি বিকজ সিন্স অ্যাজ ইট ওয়াজ নিডেড টু রান স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন। তাহলে স্টিম পাওয়ার্ড ট্রান্সপোর্টেশন বলতে ওই ট্রান্সপোর্টেশনটাকে বলছে যার ইঞ্জিনটা স্টিম ইঞ্জিন। রাইট। তাহলে দেখেন মিনিমাইজ কিভাবে করলাম এবং মূল সেন্টেন্সটাতে কিভাবে ফিরে গেলাম, এটার টেকনিকটা দেখেন। এখন আমরা বাকি যে অতিরিক্ত জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা এখন বসাই একটা একটা করে, যে আসলে ওখানে ওইটা কেন দিছিল ওই সেন্টেন্সটা। দেখেন ওইখানে, এখানে বলছিল দ্য ডিমান্ড ফর কোল উইচ ওয়াজ এ রিলেটিভলি চিপ এনার্জি সোর্স, অর্থাৎ আমাদের যতগুলো এনার্জি সোর্স আছে তার ভিতরে সস্তা একটা সোর্স, সেটা হলো কোল অর্থাৎ কয়লা। কোল সম্পর্কে তার মানে, অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। তার মানে আমরা এখানে একটা জিনিস শিখে ফেললাম যে কোনো সেন্টেন্সে যখন প্রথমে একটা কমা দিয়ে মাঝখানে কিছু কথা বলবে তারপরে আবার কমাটা শেষ করবে, তার মানে আমরা বুঝে নিব যে এই কমা দিয়ে এই যেটুকু অংশ সে বললো সেটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য কমার ব্যবহারটা করা হয়েছে। ঠিক আছে? জি আচ্ছা, আর নট অনলি বাট অলসোর ব্যবহারটা আমরা সবাই জানি, যে নট অনলি যদি আমরা কোনো বাক্যে শুরুতে পাই তাহলে সে কি করবে, নট অনলি দ্য ফ্যাক্টরিজ বাট অলসো দ্য স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন। আবার এখানে দেখেন দ্য ফ্যাক্টরিজ এর পরে সে কি বলছে, ইউজ টু প্রডিউস ম্যানুফ্যাকচার্ড গুডস। এখানে একটা সেন্টেন্স ছিল, মানে এখানে কিছু কথা ছিল, সেটা হলো এরকম, দ্যাট ওয়াজ ইউজড, বলছে দ্যাট ওয়াজ ইউজ টু প্রডিউস ম্যানুফ্যাকচার্ড গুডস। এখানে দ্যাট বলতে এই কোল, ঠিক আছে, হুম এই কোলকে বলা হচ্ছে যে কোল ব্যবহার করা হয়েছিল প্রডিউস করার জন্য ম্যানুফ্যাকচার্ড গুডস। ওকে, এইভাবে আমাদের হচ্ছে মিনিং গুলো বের করতে হবে যে আসলে কেন এই আনসারটা আসতেছে। তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে কোল। আমি কিন্তু অনেকগুলো জায়গায় এখানে দেখাইলাম মানে গ্রামারের ব্যবহারটা কিভাবে করা হয়েছে। সো তাহলে আমাদের 1 এবং 2 নম্বর কোয়েশ্চেনের আনসার ডান। আমরা এখন 3 নম্বর কোয়েশ্চেনে যাব। 3 নম্বর কোয়েশ্চেন পড়ার আগে অবশ্যই আমরা যে জিনিসটা নোটিস করব সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তার মানে এখন যে কথাবার্তাগুলো হবে এগুলো আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ঘিরে হবে, তাই না? জি ওকে, তাহলে আমাকে একজন বলেন এই কোয়েশ্চেনের আনসার মানে মিনিংটা কি বোঝাচ্ছে?
বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পূর্বে স্পিনার্স অ্যান্ড ওয়েভার্স ওয়ার্ক এট হোম। স্পিনার্স এবং ওয়েভার্স বাসায় কাজ করেছিল বা বাড়িতে কাজ করেছিল। অ্যান্ড এন্ড অ্যান্ড ইন সামথিং। আচ্ছা, তাহলে এখানে কি কোনো জায়গার নাম আসবে, না কোনো ব্যক্তির নাম, না কোনো বস্তুর নাম? জায়গার নাম আসতে পারে। কেন জায়গার নাম আসবে একটু বলেন। সো ওয়ার্ক এট হোম বোঝাচ্ছে এখানে, তো হোম বলতে তো কোনো একটা জায়গা হতে পারে। জায়গা তো হোম তো জায়গা, এটা তো আমরা জানি। তাহলে এইখানে কেন জায়গার নাম আসবে? 3 নাম্বার কোশ্চেনে কেন জায়গার নাম আসবে? স্যার আমি এন্ড এটার এর ব্যাখ্যাটা পূর্বে, চাচ্ছিলাম। জি স্যার, এন্ড এর পূর্বে যেটা আছে এর এন্ড এর পরে সেটাও হবে। ওকে ফাইন, আমি এটাই জানতে চাচ্ছিলাম। রিডিং এর আরো একটা বড় স্ট্র্যাটেজি হচ্ছে, এন্ড রিডিং শুধু না, রিডিং এবং লিসেনিং এর একটা বড় মজার বিষয় হচ্ছে, আপনি এটা অবশ্যই মাথায় নেবেন যে এন্ড এর আগে যদি সে নাউন দিয়ে থাকে তাহলে এন্ড এর পরে আবার নাউন দিবে। এন্ড এর আগে যদি সে জিরান্ড দিয়ে থাকে এন্ড এর পরে আবার সে জিরান্ড দিবে। এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে এন্ড এর পরেও অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? জি এবং এখানে এন্ড এর আগে যদি অ্যাডভার্ব দেওয়া হয় তাহলে এন্ড এর পরেও অ্যাডভার্ব দেওয়া হবে। এইটা হলো এন্ড এর একটা কন্ডিশন, রাইট? জি স্যার। ওকে ফাইন। তাহলে এখানে খেয়াল করব আমরা বিফোর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটাকে আমরা মার্ক করতে পারি, বাট আমি এটাকে মার্ক করব না। কেন করব না? কারণ আমরা প্রিভিয়াস সেন্টেন্সে অর্থাৎ এই প্যারাগ্রাফের বা এই নোটগুলোর টাইটেলে পড়ে এসেছিলাম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। সো আশা করি ওইটা আমার মানে কিওয়ার্ড হিসেবে কাজ করবে না, বা ওইটা না নিলেও আমার কাজে মানে অন্য কিছু দিয়ে আমি কাজ করতে পারবো। আমি এখানে যেটা কাজে নিব মানে কিওয়ার্ড হিসেবে নিব সেটা হচ্ছে এই দুইজন ব্যক্তিকে। একটা হচ্ছে দুইজন ব্যক্তি বলতে দুই দলের লোক আর কি, এখানে দুই গ্রুপের লোক। একটা হচ্ছে স্পিনার্স আর একটা হচ্ছে ওয়েভার্স। তো ওরা কাজ করেছিল, একটা হচ্ছে হোমের কথা বলছে, আরেকটা কাজ করেছিল সেটা অবশ্যই একটা জায়গার নাম হবে। আমরা দেখবো যে সেই জায়গাটা কোথায়। তাহলে আমরা যেহেতু আমি এর আগেও বলেছিলাম যে এখানে যেহেতু সে কিওয়ার্ড গুলো ইউজ করেছে, অর্থাৎ স্টিম পাওয়ার, তারপরে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে আয়রন ইন্ডাস্ট্রি, তার মানে আমাকে অবশ্যই প্রত্যেকটা আনসারের জন্য এক একটা প্যারাগ্রাফ হয়তো বা এক্সপ্লোর করা লাগতে পারে। তো যেহেতু আমরা 2 নম্বর কোয়েশ্চেনের আনসার সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট অংশে পেয়েছি, আমরা আশা করছি এখানে সেকেন্ড অংশে আমরা আনসার নাও পাইতে পারি, এবং সেটার জন্য আমাকে থার্ড প্যারাগ্রাফে যেতে হতে পারে। লজিকটা কি? লজিকটা হচ্ছে এখানে টেক্সটাইল আমরা পাই নাই, টেক্সটাইল রিলেটেড কোনো কথাবার্তা পাই নাই এটার মধ্যে। 1 নাম্বার হচ্ছে টেক্সটাইল রিলেটেড কথাবার্তা পাই নাই, আর 2 নাম্বার হচ্ছে যেহেতু সে এখানে কিওয়ার্ড ইউজ করেছে তার মানে সে আমাকে গ্যাপ দিয়ে বলছে তুমি পরের প্যারাগ্রাফে এখন খুঁজো। এই অংশে, বাকি অংশে আমার আর কোনো আনসার তোমাকে আমি দিচ্ছি না, তুমি পরের প্যারাগ্রাফে চলে যাও। সো আমরা পরের প্যারাগ্রাফ চলে আসলাম, এটা হচ্ছে আমাদের পরের প্যারাগ্রাফ। এখন দেখেন আমি পরের প্যারাগ্রাফে কি কি জিনিস খুঁজবো। আমি এই দুইজন ব্যক্তি মানে দুই দলের লোকের কথা এখানে দেখব। আমার মনে হয় দুই জনের লোক আমি পেয়ে গেছি, এই যে লাস্ট লাইনে এসে দুই দলের লোকের কথা পাইছি, তাই না? জি স্যার। আচ্ছা, যেহেতু এদের নাম পেয়ে গেছি, এরপরে আমার লাগবে হোম কথাটা। আচ্ছা, হোম কথাটা এর আগের একটা জায়গায় আমি পেয়েছি, তার মানে হোম পেয়েছি, এই দুইজন ব্যক্তির নাম পেয়েছি। সো আমি খুবই শিওর যে আমার এই অংশের ভিতরে আনসারটা আছে। আমি লোকেশন দিয়ে দিলাম ফাইনাল, এখন আমার আনসারটা বসাইতে হবে। বলেন। স্যার আনসারটা হচ্ছে ওয়ার্কশপস হবে। ওয়ার্কশপস হবে, কেন হবে? স্যার এখানে এন্ড এর পরিবর্তে ওনারা হচ্ছে অর ব্যবহার করছে, আর অর এর পূর্বে ওয়ার্কশপস ব্যবহার করছে, আর অর এর পরে হোমস ব্যবহার করছে। গুড। দেখেন ওরা কি চালাকিটা করছে, এইখানে এন্ড ইউজ করছে, হোমটাকে আগে দিছে, পরে ওয়ার্কশপ লিখছে কোয়েশ্চেনে, বাট প্যাসেজে আছে হইলো, প্যারাগ্রাফে আছে হইলো প্রথমে ওয়ার্কশপ, তারপরে হচ্ছে হোমস, এবং এখানে এন্ড এর পরিবর্তে অর ব্যবহার করেছে। তাহলে এখানে তারা কি করছে, প্যারাফ্রেজ করছে। আচ্ছা, এখানে আমরা একটু সেন্টেন্সের মানেটা একটু পড়ে নিই, তাহলে জিনিসটা আমাদের সুবিধা হবে। যে আমরা শুধু খালি কোয়েশ্চেনের আনসার করতেছি, অ্যাটলিস্ট সেন্টেন্সটা তো বোঝার চেষ্টা করতে হবে, কারণ সেন্টেন্সটা বোঝাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে বলছে যে ব্রিটেন হ্যাড প্রডিউসড টেক্সটাইলস লাইক উল, লিলেন এন্ড কটন। তার মানে ব্রিটেন হ্যাড প্রডিউস উৎপাদন করেছিল টেক্সটাইলস। টেক্সটাইলস গুলো কি কি? যেমন উল, লিনেন এন্ড কটন।
ফর 100 of years, বছরের পর বছর ধরে তারা এগুলা উৎপাদন করেই চলছিল। বাট প্রিয়র টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই যে দেখেন প্রিয়র টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, কি চমৎকার ভাবে সে একটা প্যারাফ্রেজ করলো। জি স্যার। বাট প্রিয়র টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, পেয়েছেন? জি স্যার। একবারে হুবহু দিয়ে দিছে, বাট প্যারাফ্রেজ করে দিছে। এখানে বলছে বিফোর, এখানে প্রিয়র টু। তাহলে আমরা বিফোর এর মানে সিমিলার ওয়ার্ড আমরা পেলাম কি? প্রিয়র টু। আচ্ছা, বলছে দ্য ব্রিটিশ টেক্সটাইল বিজনেস ওয়াজ এ ট্রু কটেজ ইন্ডাস্ট্রি। মানে ব্রিটিশদের যে টেক্সটাইল বিজনেসটা ছিল সেটা ছিল কি? একটা সত্যিকার অর্থে একটা কটেজ ইন্ডাস্ট্রি, মানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যেটাকে আমরা বলি আর কি, ব্যবসা যেটাকে বলি। আচ্ছা, with the work performed in a small workshops, with the work performed in small workshop, যে with মানে সাথে, the work কাজ, কোন কাজটা? যেটা পারফর্ম করা হয়েছিল একটা ছোট্ট ওয়ার্কশপে, অর ইভেন হোমস অথবা বাড়িগুলোতে, বাই ইন্ডিভিজুয়াল ব্যক্তিকেন্দ্রিক স্পিনার্স এবং ওয়েভার্স দ্বারা, অ্যান্ড ড্রায়ার্স, এখানে ড্রায়ার্সদের কথা বলা আছে। তাহলে এখানে তিনটা গ্রুপের কথা বলছে, আপনারা এই গ্রুপগুলোর নাম জানেন কিনা? স্পিনার মানে যারা বুনন করে, ওয়েভার্স না, ওয়েভার্স মানে বুনন করা, স্পিনার মানে কি করা, এরাও এই তাঁত বোনার কাজে যারা নিয়োগ থাকে, আর ড্রায়ার্স মানে হচ্ছে যারা শুকায়। এই তিন দল লোকের কথা বলছে আর কি। তাহলে আনসারটা হচ্ছে ওয়ার্কশপ। সো আমরা তাহলে এই সেন্টেন্সটা পড়লাম। এখানে অনেকগুলো বিষয় ছিল, আমি অতগুলো এখন আর এক্সপ্লেন করব না, আমরা 4 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, আমি 4 নম্বর কোয়েশ্চেনটা একটু প্রিন্স ভাইকে পড়তে বলবো, দেখি প্রিন্স ভাই আমাকে আনসারটা কিভাবে, মানে এটার মিনিংটা কিভাবে দিচ্ছে। ধন্যবাদ ভাই। ইয়া, নট অ্যাজ মাচ, আসলে পর্যাপ্ত নয় এমন কিছু, ওয়াজ নিডেড টু প্রডিউস ক্লথ ওয়ান্স দ্য স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম ওয়ার ইনভেন্টেড, যেটা আপনার কাপড় উৎপাদনের ক্ষেত্রে দরকার ছিল, উৎপাদন প্রয়োজন ছিল। ওয়ান্স দ্য স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম ওয়ার ইনভেন্টেড, যেটা স্পিনিং জেনি এবং পাওয়ার লুম এটা আবিষ্কার করেছিলেন। বাট এটা নট অ্যাজ মাচ, পর্যাপ্ত ছিল না। আমি আপনার অনুবাদটার সাথে সম্পূর্ণ একমত না, একটু প্রবলেম হচ্ছে। আপনি তার আগে লাস্ট ওয়ার্ডটা একটু পড়েন তো, যে ওয়ার্ডটাই, যে এই ওয়ার্ডটা ইনভেন্টেড। ইনভেন্টেড, ইনভেন্টেড, এটাতে প্রনাউন্সিয়েশন একটু প্রবলেম হচ্ছে। আর এই ওয়ার্ডটা একটু আমাকে প্রনাউন্স করে শোনাবেন। ক্লথ। আচ্ছা, এখানে দুইটা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন আমি প্রবলেম পেয়েছি, আমি এই জন্য দুইটা ওয়ার্ড হাইলাইট করলাম। খেয়াল করবেন, এই CLOTH এটা উচ্চারণ যখন আপনি করবেন, উচ্চারণটা মনে হবে আপনি ক্লোজ বলছেন, কিন্তু আসলে ক্লোজ না। ঠিক আছে? এখানে যদি আপনি যখন একসাথে বলতেছেন টু প্রডিউস ক্লোজ, ঠিক আছে, অর্থাৎ আমরা যেটাকে ক্লোজ মানে বন্ধ বলি, সেই ক্লোজ উচ্চারণ হবে এখানে। আমি কি বুঝাইতে পারছি? জি জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, এইটা আপনি ডিকশনারিতে একটু চেক করে নিয়েন। এটা আসলে উচ্চারণটা এরকম যে আপনি মনে হচ্ছে ক্লজ বলতেছেন, অর্থাৎ বন্ধ বলতেছেন, ক্লোজ বলতেছেন, কিন্তু আসলে কাপড় বলতেছেন। ঠিক আছে? জি। এটা নেক্সট আপনি খেয়াল করেন, এটা দুইভাবে বলতে পারেন, তবে যখন আপনার এটাতে এস থাকবে তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, তখন একবারে পুরোপুরি ক্লজ হবে। ঠিক আছে? ক্লোজ বা ক্লজ যেটাই বলেন একটু খেয়াল করে বলতে হবে, একবারে ডিরেক্ট ক্লথ বললে হবে না। আমরা কিন্তু ক্লথ বলি। জি জি জি। ক্লথ একবারে হুবহু ক্লথ বললে একটু ভুল হয়ে যাবে। আচ্ছা, আর পরেরটা হচ্ছে ইনভেন্টেড। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আগাই। বলছে নট অ্যাজ মাচ মানে খুব বেশি দরকার ছিল না, তাই না? জি জি। নট অ্যাজ মাচ ওয়াজ নিডেড, মানে খুব বেশি কিছু একটা প্রয়োজন ছিল না। টু প্রডিউস ক্লথ ওয়ান্স দ্য স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম ওয়ার ইনভেন্টেড, আসলে একদা বলতে এখানে ওই সময় যখন স্পিনিং জেনি এবং পাওয়ার লুম আবিষ্কার করা হয়েছিল।
এটা প্যাসিভ ভয়েস ভাইয়া। এখানে প্যাসিভ ভয়েস হওয়ার কারণে এখানে বাই দ্য পিপল, PEOPL, অর্থাৎ লোকজনদের দ্বারা দুইটা জিনিস আবিষ্কার করা হয়েছিল, একটা হচ্ছে স্পিনিং জেনি আর একটা হচ্ছে পাওয়ার লুম। তো এই স্পিনিং জেনি এবং পাওয়ার লুম যখন আবিষ্কার করা হয়ে গেল, এই দুইটা কিন্তু মেশিন। তো এই আচ্ছা মেশিন দুইটা আবিষ্কার করার ফলে তেমন কিছু একটার প্রয়োজন হয়নি কাপড় উৎপাদন করার জন্য। এখন সেইটা কি, এখানে আমরা XYZ যাই ধরি না কেন, সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে এখন আমরা কিওয়ার্ড তো অলরেডি নিয়ে নিছি, তবে মেইন কিওয়ার্ড এখানে আমাদের যেটা নিতে হবে সেটা হলো স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম, রাইট? জি জি তাহলে আমরা পরের প্যারাগ্রাফে চলে যাব। পরের প্যারাগ্রাফে আমরা দেখব যে এই ওয়ার্ড দুইটা কোথায় আছে। সো স্পিনিং আর্ন ওটা নিচেরটাই। হ্যাঁ, স্পিনিং ইয়ার্ন। আচ্ছা, না এই যে প্রথম লাইনে তো পাচ্ছি, জি স্যার প্রথম লাইনে পেয়ে গেছি। হ্যাঁ, ফাইন। আর লাগবে হচ্ছে নট অ্যাজ মাচ অথবা নিডেড। নিডেড ভার্বের সিমিলার কি আছে দেখেন, স্যার এখানে রিকোয়ার্ড, ওয়াজ রিকোয়ার্ড। ওয়াজ রিকোয়ার্ড। ওকে ফাইন। তাহলে আমরা ওয়াজ রিকোয়ার্ড পেয়েছি, ওয়াজ নিডেড পেয়েছি। আমার কি আনসার পাইতে আর কষ্ট হবে? না স্যার, ওকে ফাইন। তাহলে আনসারটা আমাকে একটু বলে ফেলেন, তাহলে আনসারটা কি হবে? লেবার হবে। লেভার হবে, গুড। তাহলে আনসার হচ্ছে লেভার। তাহলে এই লেভারের একটা ওয়ার্ড আছে দেখেন, লিটল আছে। জি স্যার, নট অ্যাজ মাচ। এই লিটল ওয়ার্ডটার সিনোনিম হচ্ছে নট অ্যাজ মাচ। জি তাহলে নট অ্যাজ মাচ এর সিনোনিম হচ্ছে লিটল। এখন আমরা এখানে আনসারটা শুরু থেকে পড়ে আসি এবং এটার মিনিংটা করে আসি। বলছে স্টার্টিং ইন দ্য মিড 70s, অর্থাৎ 1970-এর মাঝামাঝি যখন শুরু হলো, ইনোভেশনস আবিষ্কারগুলো, লাইক যেমন দ্য স্পিনিং জেনি অ্যান্ড দ্য পাওয়ার লুম, এই দুইটা জিনিস মেড ওয়েভিং ক্লথ অ্যান্ড স্পিনিং ইয়ার্ন অ্যান্ড থ্রেড মাচ ইজিয়ার। দেখছেন, বলছে সে তৈরি করেছিল ওয়েভিং ক্লথ মানে বুনন কাপড়, অ্যান্ড স্পিনিং ইয়ার্ন তৈরি করেছিল। আরেকটা জিনিস করেছিল, সেটা হলো থ্রেড। কয়টা জিনিস এখানে তৈরি করেছিল? 3টা, তাই না? হুম এবং সেটা হচ্ছে মাচ ইজিয়ার, অনেক সহজভাবে। মাচ ইজিয়ার মানে অধিকত সহজভাবে। ওকে ফাইন। উইথ দিস মেশিনস, তাহলে আমরা মেশিনস কাকে বলছে বলেন তো? উইথ দিস মেশিন ইনভেন্টেড। হ্যাঁ, ইনভেন্টেড। তাই ইনভেন্টেড কেন? এখানে উইথ দিস মেশিনস, এই মেশিন গুলো দিয়ে, তাহলে এই মেশিন বলতে কোন মেশিন গুলো বলেন? ও স্পিনিং জেনি এন্ড হচ্ছে পাওয়ার লুম। ইয়েস, স্পিনিং জেনি এবং পাওয়ার লুম দিয়ে। বলছে যে উইথ দিস মেশিনস রিলেটিভলি লিটল লেবার ওয়াজ রিকোয়ার্ড। এই মেশিনগুলো দিয়ে যখন আমরা কাজ করছিলাম, তুলনামূলকভাবে সস্তা শ্রমিক আমাদের দরকার ছিল। তার মানে কি, সামান্য শ্রমিক, সস্তা না, সামান্য শ্রমিক আমাদের দরকার ছিল টু প্রডিউস ক্লথ অ্যান্ড দ্য নিউ, নতুন কাপড় জি তৈরি করা এবং নতুন কিছু তৈরি করা। আচ্ছা, মেকানাইজড টেক্সটাইল ফ্যাক্টরিজ দ্যাট ওপেন্ড, আচ্ছা এখানে কমাটা বাদ যাবে, সরি। নিউ মেকানাইজড টেক্সটাইল ফ্যাক্টরিজ দ্যাট ওপেন্ড অ্যারাউন্ড দ্য কান্ট্রি, যেগুলা দ্রুত চালু হয়েছিল ওই শুরু, মানে were quickly able to meet customer demand for clothes both at home and abroad. তাহলে এই দুইটা মেশিন এসে কি করলো, লেবার সংখ্যাটা কমিয়ে দিল। সো আমাদের আনসার ছিল হচ্ছে লেবার, রাইট? স্যার। এবার আমরা ঢুকবো আয়রন ইন্ডাস্ট্রিতে। দেখেন আয়রন ইন্ডাস্ট্রির ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, একজন পড়েন, আমাকে একটু পড়ে শোনান কি বলছে এখানে। Smelting of iron ore with coke resulted in material that was better. হুম, আয়রনের যে বলেন। স্মেল্টিং উইথ কোক, হুম, সেটা রেজাল্টেড ইন মেটেরিয়াল বলতে কোনো ধাতু বোঝাচ্ছে এখানে, যেটা রেজাল্টেড দ্যাট ওয়াজ দ্য বেটার, যেটা ছিল খুবই ভালো ছিল আর কি। আচ্ছা এখানে বেটার কাকে বলতেছে বলেন তো? এখানে বেটার বলতেছে হচ্ছে মেটেরিয়াল।
ইয়েস, গট ইট। ম্যাটেরিয়ালটা ছিল বেটার, দ্যাট ওয়াজ বেটার মানে ম্যাটেরিয়ালটা ছিল বেটার। জি আচ্ছা, স্যার। এখানে তাহলে স্মেল্টিং অফ আয়রন ওরি, আয়রন ওরি হচ্ছে মানে আয়রনের যে আকরিক যেটাকে আমরা বলি, এটা হুম, স্মেল্ট করছে উইথ সাথে, কার সাথে? কোক। হুম, তাহলে আয়রন ওরিটা মিশে যাচ্ছে কার সাথে? ম্যাটেরিয়াল। কোকের সাথে না, ও আয়রন কোকের সাথে ওরিটা রাইট। মিশে যাচ্ছে কোকের সাথে। হুম হুম। তাহলে আয়রন ওরি কোকের সাথে মিশে যাচ্ছে, মিশে যাওয়ার পরের কথাটা বলছে রেজাল্টেড ইন। এই ম্যাটেরিয়ালে পরিণত রেজাল্টেড ইন, রেজাল্টেড ইন মানে সে পরিণত হচ্ছে বা ফলাফল দিচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। তাহলে আমরা এখান থেকে খুব সহজভাবে বুঝলাম যে যখন আয়রন ওরির সাথে কোক মিশে যায় তখন যে রেজাল্টটা আসে সেটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল, হুম হুম। রাইট? তার মানে জি আমরা স্যার। যদি এখন বলি অক্সিজেনের সাথে যখন আমরা হাইড্রোজেন মিক্স করি তখন যে হুম হুম। রেজাল্টেড ইন হয় সেটার নাম কি? পানি। পানি, ওঠার। হুম হুম। ওয়াটার, সেটার নাম হচ্ছে ওয়াটার। অর্ডার। এখানেও সেম জিনিস বলছে এবং বলছে যে যেই ম্যাটেরিয়ালটা আসে সেটা আবার বেটার। এখন বেটার কি? বেটার ইউজ হতে পারে, বেটার বেটার লাস্টিং হতে পারে, তারপরে বেটার কি হতে পারে, বেটার বেটার অনেক কিছুই হতে পারে সে, জি স্যার। তাই না? আচ্ছা, সেটা আমরা এখন খুঁজে বের করব। তাহলে আমাদের মূল মানে কিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি আয়রন অরির সাথে হুম হুম। কোক, আর স্মেল্টিং কথাটা অবশ্যই আমরা কনসিডারেশনে নিব। তাহলে আমরা চলেন পরের লাইন খুঁজি, পরের প্যারাগ্রাফে এসে আমরা দেখি। পরের প্যারাগ্রাফে এসে আমরা মোটামুটি ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড জি জি। লাইনে এসে কিন্তু আমরা এই কথাটা পেয়ে যাচ্ছি, দ্য হুম হুম। স্মেল্টিং আয়রন ওরি উইথ কোক। কি চমৎকার না? হুম হুম। এইবার আমাদের লাগবে হলো রেজাল্টেড ইন। মেড রেজাল্টেড বাই ইন এর, হ্যাঁ ম্যাটেরিয়াল। রেজাল্টেড ইন, হ্যাঁ মেড বাই হিটিং কোল। আচ্ছা, ম্যাটেরিয়াল কথাটা আমরা পেয়েছি, ফাইন, হুম। ম্যাটেরিয়াল কথাটা পেলাম, মেড বাই হিটিং কোল। আচ্ছা, আমরা প্রডিউস কথাটা পেয়েছি, দেখেন প্রডিউস ওয়ার্ড একটা পেয়েছি। আমরা কি প্রডিউস কে কনসিডার করতে পারি? প্রডিউস, দ্যাট ওয়াজ বেটার। প্রডিউস মেটাল। জি স্যার। মানে রেজাল্টেড, আমি রেজাল্টেড ইন এর মানে সিমিলার খুঁজতেছি, প্রডিউস নেওয়া যেতে পারে না? জি স্যার। যে অক্সিজেন এন্ড হাইড্রোজেন প্রডিউসড ওয়াটার, হয় না? জি স্যার। ওকে, তাহলে আমরা কিওয়ার্ড গুলো মোটামুটি পেয়ে গেছি, তার মানে এই প্যারাগ্রাফে আমার আনসারটা আছে। সো আই নিড দ্য আনসার। প্যারাগ্রাফ দিয়ে আমি কি করব? স্যার স্টিল হবে যেটা কই দেখি। স্টিল, গুড, আমরা স্টিল আনসার নিলাম, ফাইন। আর কেউ এর সাথে একমত দ্বিমত? প্রিন্স ভাই কি স্যার বলেন, আনসার কি স্টিল? স্যার কোয়ালিটি হবে মেবি, কোয়ালিটি হবে মেবি, আবার কেন? আচ্ছা, বলেন কোয়ালিটি কেন আনসার হবে? বিকজ বেটার এন্ড হায়ার সিনোনিয়াম ধরে নিতে পারে। ও মাই গড, বেটার সাথে হায়ার, হ্যাঁ সিনোনিম হতে পারে, গুড, ঠিক আছে। আর কোনো ব্যাখ্যা আছে? আর কারো কোনো ব্যাখ্যা আছে? প্লিজ একটু জানান, দ্রুত করেন। উত্তর স্টিল হবে যদি ঠিক আছে, কিন্তু ওই বুঝতে পারতেছি না যে উত্তরটা কেন স্টিল হচ্ছে। স্যার মেটাল ওকে না, ফাইন, ম্যাটেরিয়াল বলতে এখানে তো ধাতুকে বোঝাচ্ছে, তো ধাতু বোঝালে অবশ্যই স্টিল হবে। আর হায়ার কোয়ালিটি ওকে বলতে ফাইন, বেটার হবে। জি, জি, ওকে জি। ফাইন। আচ্ছা, আমাদের ডিবেট শেষ, আমরা এখন আনসারে যাব। আচ্ছা, এই আনসারটা রিভিল করার আগে আমি একটু কথাবার্তা বলে নেই। আমি খুবই দুঃখিত, এটা আমার আসলে যেহেতু আমি এখানে একটা শ্রম দিচ্ছি, আমার একটু বলতেই হয়, আমার মেসেজটা না দিলে এটা মানে আপনাদের জন্য একটু মানে আমার নিজের থেকে আমার নিজেকে আমি ইয়ে করতে পারবো না। আমরা এখানে একটা আসলে ক্লাস করছি, এটা হলো আইএলটিএস রিডিং এর ক্লাস করছি। তো আপনারা যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে যেমন এখানে ইলাহি মুগ্ধ যুক্ত আছেন, তারপরে গুড লিসেনার, ফর হোপ আছেন, তৌহিদ শান্ত যুক্ত হচ্ছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমরা এই যে কোর্সটা করছি এটা একবারে খুব অল্প টাকায়, মাত্র 500 টাকায় আমরা 1 মাস ধরে এই কোর্সটা করব, সপ্তাহে 3 দিন ক্লাস। তো আমি চাইবো আপনাদের কাছে হয়তো 500 টাকাটা অনেক পাহাড় সমতুল্য মনে হইতে পারে, বাট আমার কাছে এটা মনে হচ্ছে যে আপনি যদি এই 500 টাকা দিয়ে কোর্সটা করেন,
তাহলে আপনার যেটা হবে, আপনি কোনো একটা জিনিস মানে বিনিময় করছেন, অর্থাৎ 500 টাকার বিনিময়ে আপনি একটা টিচিং বা লেসন নিচ্ছেন। আর যদি এই কোর্স শেষে মনে হয় যে না 500 টাকা আমার বৃথা গেছে, তাহলে আপনি চাইলে আমি টাকা 500 ফেরত দিব। বাট আমি 500 টাকা এই জন্য নিতে চাচ্ছি, সেটা হলো যে আপনার তাহলে কনসিস্টেন্সি বা আপনার পারসিভারেন্স, মানে স্টিক টু যেটাকে বলি আমরা, লেগে থাকা, এটা হবে আর কি। এবং আপনি এই লেসনটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এটাকে রিয়েল এক্সামে অ্যাপ্লাই করবেন। সো যারা এখনো মানে এইভাবে ক্লাস করতেছেন, আমার কোনো সমস্যা নেই, আমি সবাইকে ফ্রি ক্লাস করাইতে পারবো। আমাকে যদি একজন পেমেন্ট করে থাকে, আমি কোনোদিনও মাইন্ড করব না। বাট আমি চাচ্ছি যে আপনারা টাকাটা দেন, দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করেন এবং সবগুলো ক্লাস করেন। আমি যেটা আশা করছি যে আপনার ফাইনাল এক্সামে এখন যদি স্কোর আপনার 5.5 বা 6 হয়ে থাকে বা 6.5 হয়ে থাকে, আপনি ফাইনাল এক্সামে এটা অবশ্যই 7+ ক্রস করবে, এভাবে যদি আপনি অ্যাটলিস্ট 2 মাস কন্টিনিউ করেন। তো এটা সবার জন্য আমি বলছি। আমি টাকাটা চেয়ে নিচ্ছি এই জন্যই, যদি আপনার কাছে মনে হয় যে আমি 1 মাস পড়লাম, 500 টাকা দিলাম ভাইকে, কিন্তু আমি তো আসলে কিছু শিখি নাই, আমাকে সেক্ষেত্রে মেসেজ দিবেন জাস্ট যে ভাই আমার টাকাটা ফেরত দিলে আমি খুব খুশি হব। আমি তৎক্ষণাৎ আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাই দিব। বাট আমি টাকাটা নিয়ে রাখতে চাচ্ছি এই জন্য যে এটা করলে আপনাদের কি বলা যাবে, রেগুলারিটিটা থাকবে আর কি। জি, সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। এবং আমি এটার সাথে একমত। এবং আসলে ফেরত আমার মনে হয় কারো লাগবে না। মানে আচ্ছা আচ্ছা, না যদি কেউ বলে থাকে, যেমন আমাদের এই যে এখানে তৌহিদ শান্ত আছে, ফর হোপ আছে, ওনারা অনেকগুলো ক্লাস অ্যাটেন্ড করেছেন, আরো নেক্সটে করবেন আমি আশা করছি। আমি বারণ করছি না যে না ভাই আপনাদেরকে আমি ক্লাস করাবো না, এটাই লাস্ট ক্লাস আপনাদের জন্য বা ফ্রি ক্লাস এটাই লাস্ট, এরকমটা আমি কখনো বলবো না। আমি চাচ্ছি আপনারা সবাই যুক্ত হন, বাট জি, টাকাটা জি। দিয়ে যুক্ত হলে আপনাদের জিনিসটা মানে কাজে আসবে। হ্যাঁ, হ্যাঁ, একটা বলেন। মনে রাখে ইয়ে থাকবে, একটা তাগাদা থাকবে। আহ, যে হ্যাঁ না হ্যাঁ আমার ওখানে। জি, জি। তো তো আমি কি বলে ভাইয়ের সাথে একমত। আর এটাও হ্যাঁ বিশ্বাস করি যে আহ, আজকে আমি যতটুকু শিখেছি, যত শিখতে পারলাম অনেক বেটার। এবং এটা যারা শুধু আইএলটিএস পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা যদি এটা এখানে থাকেন, আমার মনে হয় বৃথা যাবে না তার এখানকার লার্নিংটা, তার বৃথা যাবে না, বরং তার বেনিফিট হবে আর কি। ইনশাআল্লাহ। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করছি, আপনারা এই নাম্বারে পাঠিয়ে দিয়েন। আর আমি এটুকু বলে রাখি, যদি এরকম মনে হয় যে না আমি এই মুহূর্তে পারছি না, আমি কালকে বা 2 দিন পরে দিব, আমার তাতে কোনো সমস্যা নেই। বাট টাকাটা দিয়ে ক্লাসগুলো করেন, ভালো লাগবে, দেখবেন আপনার নিজের একটা গরজ পড়ে যাবে তখন। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। আচ্ছা, আমাদের 2টা কোয়েশ্চেন, সরি 2টা আনসার আমরা পেয়েছিলাম। আমরা এই 2টা আনসারকে এখন কি বলা, যুক্তি খণ্ডনের পালা। আমরা দেখবো যে আসলে কোন আনসারটা সঠিক এবং কেন সঠিক। যেমন প্রিন্স ভাই যে কথাটা বললেন যে আমি আনসারটা বলে দিচ্ছি স্টিল হবে, বাট আমি ব্যাখ্যাটা দিতে পারবো না, না এটা ভাই, একটা এখনো মত ব্যর্থতা। পাল্টে গেছে আমার। আমার এখানে মত পাল্টে গেল এই জন্য আচ্ছা আমি বিষয়টা পড়িনি। মানে এখানে বলা হচ্ছে smelting of iron or with coke resulted in material, মানে ওই দুটা মিলে যে একটা একটা উপাদান পাওয়া গেছে। দ্যাট ভাই আবার বলেছে যে হায়ার শব্দটি ব্যবহার করা হয়েছে, হায়ার। এখানে আসলে এই যে বেটার, এই যে হায়ারটা বেটারকে মেনশন করছে, এই জন্য প্রচার হবে। ওকে ফাইন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আসলে সঠিক আনসার সেটাই, কোয়ালিটিটা হচ্ছে আনসার, স্টিলটা আনসার না। হায়ার কোয়ালিটি, বেটার কোয়ালিটি, দ্যাট ওয়াজ বেটার কোয়ালিটি, যেটা কোয়ালিটিটা ছিল ভালো। আর এখানে হচ্ছে স্টিলটা এই জন্য হবে না কারণ স্টিল প্রোডাকশন, আমরা এখন দেখবো যে ওখানে কি বলছে। আমরা শুরু থেকে একটু পড়ে আসি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। বলছে দ্য ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি অলসো আন্ডারওয়েন্ট মেজর চেঞ্জ as it adopted new innovations। বলছে যে ব্রিটিশ আয়রন যে ইন্ডাস্ট্রিটা ছিল, তাহলে আমরা আয়রন ইন্ডাস্ট্রি এখানে কিওয়ার্ডটা পেয়ে গেলাম, যেহেতু আমার প্যাসেজে নোটস এর প্রথম কিওয়ার্ডটা ছিল আয়রন ইন্ডাস্ট্রি, আমরা আয়রন ইন্ডাস্ট্রিটা পেয়েছি। বলছে যে অলসো আন্ডারওয়েন্ট মানে হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া, মেজর চেঞ্জ মানে বড় রকমের পরিবর্তনের ভিতর দিয়ে গিয়েছিল, বিকজ কারণ ইট অ্যাডপ্টেড অথবা অ্যাজ ইট অ্যাডপ্টেড নিউ ইনোভেশনস, এটা অ্যাডপ্টেড করেছিল নতুন নতুন আবিষ্কারগুলোকে। তার মানে অ্যাডপ্টেড করা মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, মেনে নেওয়া বা ওইগুলাকে ব্যবহার করা, ইউজ টু হওয়া। চিপ অ্যামাং দ্য নিউ টেকনিক্স, যতগুলো নতুন টেকনিক্স ছিল তার ভিতরে চিপ প্রধান যেটা ছিল ওয়াজ
দ্য স্মেল্টিং অফ আয়রন অরি উইথ কোক। মানে প্রধান যে এটা ছিল নতুন টেকনিক, যতগুলো নতুন টেকনিক ছিল তার ভিতরে মুখ্য ভূমিকা রেখেছিলেন সেটা হচ্ছে আয়রন অরির সাথে কোক মিশ্রণটা। এটা কি বলছে, এ ম্যাটেরিয়াল, এটা একটা ম্যাটেরিয়াল মেড বাই হিটিং কোল, যেটা আসলে হিটিং কোলের মাধ্যমে তৈরি করা হয়েছিল। আচ্ছা, ইনস্টিড অফ দ্য ট্রেডিশনাল চারকোল, অর্থাৎ ট্রেডিশনাল যে আমাদের চারকোল গুলো ছিল, আপনারা চারকোল অনেকেই দেখছেন কিনা আমি জানি না, এখনো কিছু কিছু শহরে চারকোল দিয়ে হোটেল বা রেস্টুরেন্টে রান্না হয়। তো ওই চারকোলের পরিবর্তে বলছে দিস মেথড ওয়াজ চিপার। এখানে দিস মেথড বলছে, এই যে দিস মেথড বলতে কোন মেথডটাকে বলছে আমি একটু মেনশন করে বলি। এখানে দিস মেথড বলতে ওই মেথডটাকে বলছে, অর্থাৎ এই যে আয়রন ওরির সাথে কোক মিশ্রণ হয়ে যাচ্ছে এইটাকে বলা হচ্ছে একটা মেথড। অর্থাৎ আয়রন ওরির সাথে কোক মিশ্রণটা হচ্ছে একটা মেথড। বলছে এই মেথডটা ছিল চিপার, সস্তা। এই মেথডটা আসলে সস্তা এবং প্রডিউসড, এটা উৎপন্ন করেছিল মেটালস, ধাতুগুলোকে উৎপন্ন করেছিল। কোন ধাতুগুলোকে বলছে, দ্যাট ওয়ার, ওই ধাতুগুলোকে যেগুলো ছিল ওয়ার অফ এ হায়ার কোয়ালিটি, যাদের কোয়ালিটিটা ছিল হায়ার, অর্থাৎ অন্যদের তুলনায় অনেক ভালো। তাহলে এখানে আমাদের মেটালস, এই সিমিলার হচ্ছে ম্যাটেরিয়াল, আর দ্যাট তো আমরা এখানে দ্যাট পাচ্ছি, ওয়াজের পরিবর্তে এখানে ওয়ার ইউজ করা হয়েছে। এই হায়ার কোয়ালিটি মানে হচ্ছে বেটার কোয়ালিটি। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আমরা এখন বলছে যে enabling Britain's iron and steel production to expand in response to demand created by the Napoleonic Wars and the expansion of the railways from the 1830s. এখানে আমি এখন একটা জিনিস দেখাই, এই সেন্টেন্সটার আসলে কিছু গুরুত্ব আছে আলাদা, আমি ওই গুরুত্বটা দেখাচ্ছি। আমাকে এইখানে একটা ভার্ব আছে দেখেন তো, ইনএবলিং একটা ভার্ব আছে দেখেন তো, ইনএবল এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, ইনএবলিং করা হয়েছে। আমি এই ভার্বটা মামুনকে একটু জিজ্ঞেস করব, এখানে কমার পরে একটা ভার্ব মানে আইএনজি যুক্ত ভার্ব আছে তাই না মামুন? জি স্যার। আমাকে বলেন তো, আমি যদি এই ইনএবলিং পর্যন্ত এটাকে একটা সেন্টেন্স ধরি মানে ভার্ব ধরি, এর আগে কিছু সাবজেক্ট আছে, এই মানে এর আগে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা কি? এটাকে ইনএবলিংটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তাহলে এর আগে একটা কি লাগবে? সাবজেক্ট লাগবে আর একটা অক্সিলারি ভার্ব লাগবে। সেটা কে বলেন তো? মেটাল। না, হয়নি। আর কেউ? এখানে আসলে আয়রন এন্ড স্টিল এটা হলো আপনার ব্রিটেন না, হয়নি। আমি বলে দিই এখন, আমি বলে দেই, এইটাকে কেটে দেন, চিপার এন্ড বেটার, চিপার হায়ার এগুলা কেটে দিই, এই যে চিপার প্রডিউসড এগুলো সব কেটে দেই, এগুলাকে কেটে দিয়ে এখন আমরা যোগ করে দেই, কি হয় দেখেন তো। ওকে, মামুন পেয়েছেন? জি স্যার, বুঝতে পারছি। This method was enabling Britain's iron and steel production. পেয়েছেন? জি স্যার। তাহলে এই মেথডটা ইনেবলিং করিতেছিল মানে সামর্থ্যবান করিতেছিল ব্রিটেনের আয়রনটাকে এবং স্টিল প্রোডাকশনটাকে, আয়রন প্রোডাকশন এবং স্টিল প্রোডাকশনটাকে কি টু এক্সপ্যান্ড, প্রসার করার জন্য। ব্রিটেনের যে আয়রন এবং স্টিল প্রোডাকশন ছিল সেটাকে প্রসার করার জন্য ইনেবল করিতেছিল, তার মানে হচ্ছে সামর্থ্যবান করে তুলতেছিল, রাইট? জি স্যার। কেন সামর্থ্যবান করে তুলতেছিল প্রশ্ন? ইন রেসপন্স টু ডিমান্ড, এই অংশটুকুর মানে জানেন? ইন রেসপন্স টু ডিমান্ড এটুকুর মানে কি? কেউ একজন বলতে পারবেন? ইন রেসপন্স টু ডিমান্ড, চাহিদা বৃদ্ধির জন্য। না, এখনো হয় নাই, ভুল। ইন রেসপন্স টু ডিমান্ড, চাহিদা পূরণ করার জন্য। ইন রেসপন্স টু ডিমান্ড, টু এইটাকে যদি আপনি এখন প্যারাফ্রেজ করে লেখেন তাহলে লিখবেন এইভাবে, টু মিট আপ, টু মিট, এমডব্লিউটি, মিট আপ দ্য ডিমান্ড। বলেন এবার অর্থটা কি দাঁড়াইলো? স্যার, চাহিদা পূরণ করার জন্য। চাহিদা পূরণ করার জন্য। আমি আবার এটাকে প্যারাফ্রেজ করব, টু সাপ্লাই,
অথবা টু ফুলফিল দেই, টু ফুলফিল দা ডিমান্ড। ঠিক আছে, জি আমি এটাকে কেন এত এমফেসিস দিচ্ছি এটার কারণটা আমি বলতেছি। ইন রেসপন্স টু এই ফ্রেজটার সাথে, ইন রেসপন্স টু এই ফ্রেজের সাথে আমরা ক্যামব্রিজের অন্য প্যাসেজ যখন পড়বো তখন এটার সাথে আবার পরিচিত হব। ইন রেসপন্স টু মানে হচ্ছে টু মিট আপ, অর্থাৎ পূরণ করার জন্য। ইন রেসপন্স টু মানে হচ্ছে পূরণ করার জন্য বা ওইটাকে মোকাবেলা করার জন্য। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা এখন সামনে আগাই। আমি অনেকক্ষণ সময় নিয়ে নিছি এই জায়গাটুকু ব্যাখ্যা করতে। এর পিছনের কারণটা আমি বলে দিচ্ছিলাম যে কেন আপনি স্টিল আনসার বলছিলেন আর স্টিল আনসারটা কেন ভুল। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা সামনে আগাই। আরো একটা কোয়েশ্চেন। আচ্ছা, 6 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু পড়ে আসি। 6 নাম্বার কোয়েশ্চেনে কি বলতে চাচ্ছে? এখানে আমাদের আরেকটু কথাবার্তা আছে। হ্যাঁ বলেন, 6 নাম্বার কোয়েশ্চেন কেউ একজন পড়েন। আচ্ছা, শামস কি লুকাই গেল নাকি ঘুমাই গেল? শামস, জি স্যার। স্যার আমার একটু মাইকে সমস্যা তো, আচ্ছা শামস, ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। আপনি তাহলে মিউটে থাকেন, আপনার আশেপাশে কথা ভয়েস। হচ্ছে তো এই জন্য অফ করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আপনি ভয়েস ইয়ে করে মিউট করে রাখেন, সমস্যা নেই। আমাকে মামুন হেল্প করছে। মামুন বলেন 6 নাম্বার প্রশ্নে কি বলছে? ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড, আয়রন ইনক্রিজের যে দাবি সেটা উইথ দ্য গ্রোথ অফ সামথিং, যেটা কোনো কিছুর সাথে বৃদ্ধি পাবে আর কি। হয় নাই, প্রপার ওয়েতে আসে নাই। আরেকজন ট্রাই করেন। ডিমান্ড ফর আয়রন ইনক্রিজ, আসলে আয়রনের যে বৃদ্ধি চাহিদাটা, আয়রন ইনক্রিজ মানে লোহার বৃদ্ধির কারণে চাহিদা উইথ দ্য গ্রোথ অফ দ্য কিছু একটা ধরেন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে এবার বলেন কি হবে? আচ্ছা, আমি আমি খুবই সরি, আমি বলে দিচ্ছি, এটা অনেক কঠিন, পারবেন না, এটা অনেক কঠিন ভাবে বলা। ভাই আমি আমি আনসার জিজ্ঞেস করি নাই তাওহিদ, আমি আনসার জিজ্ঞেস করি নাই। এটা অনেক কঠিন, কেন বলছি সেটা এখন ব্যাখ্যাটা শুনেন। হ্যাঁ, এটার মানেটা হচ্ছে ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ ড্যাশ, অর্থাৎ আয়রনের ডিমান্ডটা যেভাবে বৃদ্ধি পায় ঠিক সেইভাবে কোনো কিছু একটা গ্রোথ হয়। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? তার মানে যখন যখন এক্স ওয়াই জেড বৃদ্ধি পায় তখন আয়রনের চাহিদাটাও বেড়ে যায়, আবার আয়রনের চাহিদাটা যখন বেড়ে গিয়েছিল তখন আবার এক্স ওয়াই জেড বৃদ্ধি পেয়েছিল। তার মানে এখানে একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে এক্স আয়রনের চাহিদা বৃদ্ধি পেয়েছিল কখন? যখন এক্স ওয়াই জেড এর গ্রোথ বেড়ে গিয়েছিল। তার মানে আমি এখন যদি বলি আমাদের যখন বিদ্যুতের চাহিদাটা বেড়ে যাচ্ছে, মানে বিদ্যুতের গ্রোথ, আমাদের গ্রোথটা যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের কিসের প্রয়োজনটা, কয়লার প্রয়োজনটা বা তা এই কি বলে বিদ্যুৎ কেন্দ্রের চাহিদাটা বেড়ে যাচ্ছে, তাই না? এই সেন্টেন্সটাকে এইভাবে বলা হয়েছে। এই উইথ দেওয়ার কারণে একটু ঝামেলা হয়েছে। উইথ মানে হচ্ছে সাথে, অর্থাৎ ডিমান্ড ফর আয়রন, আয়রনের জন্য চাহিদা ইনক্রিজড বৃদ্ধি পেয়েছিল কখন? যখন দ্য গ্রোথ অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর যখন গ্রোথ হয়েছিল। তাহলে আমরা এখানে দেখব ডিমান্ড একটা আমাদের কিওয়ার্ড, এটাকে আমরা নিব, আর গ্রোথ এটাকে আমরা একটা কিওয়ার্ড হিসেবে নিব, গ্রোথ। আর ইনক্রিজ তো অবশ্যই নিব, কারণ ইনক্রিজ নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে। সো আমরা তাহলে তিনটা কিওয়ার্ড নিয়ে নিলাম। আমরা যেহেতু এইখান থেকে ফার্স্ট লাইনটা আমরা পড়েছিলাম, আমাদের ফার্স্ট সরি এই যে কোয়ালিটি পর্যন্ত আমরা একটা আনসার পেয়েছিলাম, তাই না? কোয়ালিটি পর্যন্ত আমরা একটা আনসার পেয়েছিলাম, তাই না? এই কোয়ালিটির, হ্যাঁ কোয়ালিটির পরের অংশে আমাদের হচ্ছে আনসার আছে আরেকটা কোয়েশ্চেন, মানে 6 নম্বর কোয়েশ্চেনের আনসারটা আছে।
বলেন তো কি হবে? এক ভাই বলছেন আসলে উত্তরটা ওটাই হবে, রেলওয়ে। হ্যাঁ বের করাটা হ্যাঁ ইজি কি নয়। বলছেন আমি বুঝতে পারি হ্যাঁ এখন আমি এটার এক্সপ্লানেশনটা দিব যে কেন রেলওয়েজ হবে। আচ্ছা আরেকজন স্যার দিতে আমি চাচ্ছিল। হ্যাঁ আসলে কিছু স্যার আসলে আমি বেশি বিস্তারিত বুঝি না, আমি আসলে এখানে গ্রোথ অফ আর এক্সপ্যানশন অফ সিনোনিম দেখে ডাইরেক্ট দিয়ে বলে বলছি টু ওকে বি ফাইন, অনেস্ট। সুন্দর হয়েছে। না আপনারটা সুন্দর হয়েছে, আপনার লজিকটা অনেক সুন্দর হয়েছে। আমরা এখন দেখে নিব যে এখানে আসলে মূলত কি বলতে চাচ্ছিল। হ্যাঁ আপনার লজিকটা অনেক সুন্দর হয়েছে। এখানে বলছে যে ইন রেসপন্স টু ডিমান্ড ক্রিয়েটেড বাই দ্য নেপোলিয়নিক ওয়ার্স, মানে এই যে ডিমান্ডটা ক্রিয়েটেড হয়েছিল নেপোলিয়নিক ওয়ার্স, অর্থাৎ ওই সময় একটা যুদ্ধ চলতেছিল, এটাকে নেপোলিয়নিক যুদ্ধ বলা হচ্ছে। ওই যুদ্ধের সময় চাহিদাটা বেড়ে গিয়েছিল। কার চাহিদাটা বেড়ে গিয়েছিল? সেটা হচ্ছে আয়রনের চাহিদাটা বেড়ে গিয়েছিল। এই যে এখানে বলছে ইনএবলিং ব্রিটেনস আয়রন এন্ড স্টিল প্রোডাকশন, মানে আয়রন এবং স্টিলের যে প্রোডাকশনটা ওই সময় বেড়ে গিয়েছিল। কেন? অনেক ডিমান্ড বেড়ে গিয়েছিল, এই ডিমান্ডের কথাটা এখানে এর সাথে যুক্ত। এন্ড সাথে কি হয়েছিল ওই সময়? কি হয়েছিল? দ্য এক্সপেনশন অফ দ্য রেলওয়েজ, অর্থাৎ রেলওয়ের লাইনও বেড়ে গিয়েছিল। তার মানে যুদ্ধের সময় ওই রেলওয়ের লাইন তাদের অনেক লম্বা করার লাগছিল। তো রেলওয়ে লাইন যদি আপনি অনেক লম্বা করেন তাহলে তো আপনার আয়রনের দরকার পড়বে, আয়রনের উপরেই তো আপনার রেল চলে, তাই না? রেলওয়ে লাইনের মূল ইয়াটা তো হচ্ছে লাইনটা তো হচ্ছে আয়রন দিয়ে তৈরি। এই জন্য বলছে দ্য এক্সপেনশন অফ দ্য রেলওয়েজ, দ্য ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ রেলওয়েজ। তার মানে এই অংশটুকু এত জটিল করে লেখা, আপনি যে কোনো ভাবে যদি এটা আনসার করতে যান অনেক ডিফিকাল্ট হবে। বাট আপনাকে হেল্প করছে এই এক্সপ্যানশন ওয়ার্ডটা, আপনাকে হেল্প করছে যে এক্সপ্যানশন মানে হচ্ছে বৃদ্ধি, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি। তাহলে আমরা এখানে একটা সিনোনিম শিখে ফেললাম, দ্য এক্সপেনশন অফ আর দ্য গ্রোথ অফ। প্রিন্স ভাই ক্লিয়ার? জি জি, আরেকটা মজার ব্যাপার এখানে, এই যে অফ দা আছে, এই যে আর্টিকেলটা, হ্যাঁ এই আর্টিকেলটা আপনাকে হেল্প করছে, রাইট? অফ দা এই আর্টিকেলটা আপনাকে হেল্প করবে, বাট বি কেয়ারফুল। আপনি আর্টিকেল দেখে যদি লাফায় পড়েন তাহলে কিন্তু আবার অনেক সময় ভুল হয়ে যাবে। জি জি জি। আচ্ছা আচ্ছা এখানে আরেকটা ট্রিক আছে, ট্রিকটা আমি একটু বলে দেই। আপনি দেখেন আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে দুইটা কোয়েশ্চেন ছিল, দুইটা কোয়েশ্চেন আমাদের দেখেন পাশাপাশি আমরা কিন্তু এই আগের প্যারাগ্রাফ থেকে দুইটা কোয়েশ্চেনের আনসার আমরা পেয়েছিলাম। সেম ভাবে আয়রন ইন্ডাস্ট্রি থেকে দুইটা কোয়েশ্চেন ছিল, দুইটা কোয়েশ্চেনের আনসার আমাদের কিন্তু এই একটা প্যারাগ্রাফ থেকে আমরা পেয়েছি। এখন তাহলে আমরা চলে যাব কমিউনিকেশন। দেখেন কমিউনিকেশনে ও কি করছে, কমিউনিকেশন থেকে কোনো কোয়েশ্চেন করে নাই। বাট আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি যে কমিউনিকেশনের যে সেন্টেন্স গুলো আছে অবশ্যই আমরা পড়বো, না পড়লে আমরা আসলে বুঝতে পারবো না। তো কমিউনিকেশন এখানে যে সেন্টেন্স গুলো আছে বলছে কুক অ্যান্ড হুইটস্টোন প্যাটেন্টেড দ্য ফার্স্ট টেলিগ্রাফি সিস্টেম। তাহলে এখানে টেলিগ্রাফি সিস্টেম নিয়ে কথাবার্তা হচ্ছে, আর দুইজন ব্যক্তির নাম বলছে, একটা হচ্ছে কুক আর একটা হচ্ছে হুইটস্টোন। এটা অবশ্যই আমরা মার্ক করে রাখলাম। দ্য টেলিগ্রাফি সিস্টেম ওয়াজ ইউজ টু প্রিভেন্ট লোকোমোটিভস কোলিডিং। তাহলে এই লাস্ট ওয়ার্ডটা আমরা নিব, লোকোমোটিভস কোলিডিং। তার মানে এই 3-4টা ওয়ার্ড ছেড়ে আসলে আমি হলো পরের কোয়েশ্চেন আনসারটা করতে পারবো। তাহলে আমরা ওই 3-4টা ওয়ার্ড একটু দেখে আসি। আমরা এই যে কুক এন্ড হুইটস্টোন ওয়ার্ডটা পেয়েছি, অর্থাৎ নামটা পেয়েছি, এর আগেও মনে হয় নামটা পেয়েছিলাম। আর এই যে কলিশনটা কথাটা পেয়েছি, লোকোমোটিভ, আমরা এই ওয়ার্ডটা পেয়েছি, কলিশন ওয়ার্ডটাও মনে হয় পেয়েছি এই যে লাস্টে। তাহলে আমরা এই প্যারাগ্রাফ থেকে আমাদের আর কোনো কোয়েশ্চেনের আনসার পাবো না। আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেন বলছে আরবানাইজেশন। এটার কিওয়ার্ড হচ্ছে আরবানাইজেশন। আমরা এখন দেখবো আরবানাইজেশনের ফার্স্ট সেন্টেন্সটা বলছে স্মল টাউনস টার্নড ইনটু সিটিজ ভেরি কুইকলি। তাহলে এখানে স্মল টাউন নিয়ে কথাবার্তা হচ্ছে, রাইট? জি স্যার। আর এখানে সিটি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং কুইকলি, আমরা এটা দেখবো। বাট কোয়েশ্চেনটা আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে। কোয়েশ্চেনে আমাদের কি বলছে সেটা এখন আমাদের মুখ্য বিষয়। তাহলে মামুন একটু বলেন কোয়েশ্চেনে কি বলছে। দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি, নতুন সিটি ডার্টি ছিল, নোংরা ছিল, এন্ড ক্রাউডেড ছিল, এন্ড ল্যাক সাফিসিয়েন্ট। ক্রাউডেড বলতে পর্যাপ্ত জনসংখ্যা বোঝাচ্ছে, এন্ড ল্যাক সাফিসিয়েন্ট পর্যাপ্ত অভাব ছিল কিছু একটা। এক্স ওয়াই জেড এর অভাব ছিল, তাই না? জি স্যার। এখন কিসের অভাব ছিল? ল্যাক অফ মানে হচ্ছে অভাব,
ল্যাক জি স্যার। ল্যাক অফ মানে হচ্ছে অভাব, এখানে ল্যাকড অফ মানে ল্যাকড সাফিসিয়েন্ট মানে পর্যাপ্তের অভাব ছিল। এখন কি অভাব ছিল সেটা আমরা দেখব। তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের, তাহলে এখানে ক্রাউডেড কথাটা একটু হাইলাইট করতে হবে, কারণ ক্রাউডেড ওয়ার্ডটা আমাকে হেল্প করবে, ডার্টি ওয়ার্ডটা হেল্প করবে। আর নিউ সিটি তো আমরা আগে বলেছি, নিউ সিটি তো আমরা এখানে দেখেছি। আমরা তাহলে পরের প্যারাগ্রাফে যদি আসি, এখানে আমাদের আরবানাইজেশন কথাটা লাগবে। এই যে এইখানে এসে আমরা আরবানাইজেশন কথাটা পেয়েছি, রাইট? জি স্যার। আচ্ছা, আর এখানে আমাদের সিটিজ কথাটা তো আমরা পাবো। আচ্ছা, ওভার ক্রাউডেড পেয়েছি, রাইট? জি স্যার। ওভার সাফার ক্রাউডেড ফ্রম, পেয়েছি। সাফার আচ্ছা, ফ্রম। সাফার ফ্রম পলিউশন পেয়েছি, ফাইন। জি স্যার। পলিউশন কার জন্য দিল? পলিউশন হচ্ছিল ক্রাউড, না, ডার্টির জন্য দিল। ডার্টি। ডার্টির জন্য পলিউশন দিল। জি স্যার। তার মানে আমাদের লাস্ট লাইনে আনসারটা বলেন, আনসার কি হবে দেখি। স্যানিটেশন হবে। স্যানিটেশন। স্যানিটেশন যদি আনসার হয়, কেন হলো? স্যার এটা হচ্ছে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। ল্যাক সাফিসিয়েন্ট এটার অর্থ হচ্ছে ইনএডিকুয়েট, অপর্যাপ্ত। মানে এটা হচ্ছে অপর্যাপ্ত। পর্যাপ্ত যাহা নহে তাহা হচ্ছে অপর্যাপ্ত। ওকে, তার কারণে 7 নাম্বার কোয়েশ্চেনের আনসার হচ্ছে স্যানিটেশন। তাহলে দেখেন সে এখানে প্যারাফ্রেজড কিভাবে করছে। ওভার ক্রাউডেড, সে ক্রাউডেড কে বলছে ওভার ক্রাউডেড, আর পলিউশন কে বলছে ডার্টি। ডার্টিটা দিছে আগে, ক্রাউডেডটা দিছে পরে। বাট প্যাসেজে ক্রাউডেডটা, ওভার ক্রাউডেডটা আগে আছে, পলিউশনটা পরে আছে। আবার এখানে সে ল্যাকড সাফিসিয়েন্ট কথাটা বলছে, যেটাকে সিনোনিম করছে ইনঅ্যাডিকুয়েট দিয়ে। অর্থাৎ ল্যাকড সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্তের অভাব, যেটাকে আমরা বাংলায় বলতে পারি অপর্যাপ্ত, অর্থাৎ ইনঅ্যাডিকুয়েট। সো এই হচ্ছে আমাদের আনসার। স্যার এখানে এন্ড এর পরেও তো এটা ব্যবহার করা যায়, আমরা এখানে এন্ড দেখতে পাচ্ছি যেহেতু। হ্যাঁ, এন্ড আছে, এন্ড তো অবশ্যই এখানে ভূমিকা পালন করতেছে। আর তিনটা জিনিসের কথা বলছে এখানে, তিনটা প্রবলেমের কথা, এই তিনটা প্রবলেমই আমরা পেয়েছি। তাহলে আমরা কি করলাম, আমরা ক্যামব্রিজ বুক 19 এর রিডিং টেস্ট 2 তে ছিলাম। ফার্স্ট প্যাসেজ আমরা সলভ করলাম, ফার্স্ট প্যাসেজের 1 থেকে 7 নম্বর কোয়েশ্চেন সলভ করছি। এখন আমরা কিন্তু কোয়েশ্চেন সলভ করলাম মাত্র 7টা, বাট সময় নিয়ে ফেলেছি 1 ঘন্টা 20 মিনিট। এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলো সময় ব্যয় করে আমরা মাত্র 7টা কোয়েশ্চেনের আনসার করলাম, এটা আসলে আমাদের কতটুকু যুক্তিযুক্ত? হ্যাঁ, এটাই যুক্তিযুক্ত। আমি সাইফুরসের যে ক্যামব্রিজের বইগুলোর যে সমাধান উনি লিখেছেন, ওনার বইগুলো আমি কিনেছিলাম এবং প্র্যাকটিস করেছিলাম বা পড়েছিলাম। ওইখানে উনি একটা কথা বলছে যে তুমি একটা প্যাসেজ 2 ঘন্টা ধরে সমাধান করো, তুমি যে জিনিসগুলো শিখবা তোমার এই জিনিসগুলো এই 2 ঘন্টায় 2টা প্যাসেজ বা 2 ঘন্টায় 4টা প্যাসেজ সলভ করার থেকে বেশি উপকারে আসবে। আমি ওই স্ট্র্যাটেজিটা বিলিভ করি। আমার ইউটিউবের যে ভিডিওগুলো আছে আপনারা হয়তো অনেকে দেখেছেন, সেখানে অনেক সময় নিয়ে ভিডিওগুলো করা এবং এক একটা কোয়েশ্চেনে মানে ধরেন 1 থেকে 7 পর্যন্ত কোয়েশ্চেনে আনসার করতে গিয়ে দেখা যাচ্ছে 40 মিনিট, 50 মিনিট বা 60 মিনিট সময় চলে গেছে। তো আমি সময়টাকে কনসিডারেশনে নেই নাই এই জন্য যে আমি যদি সময়টাকে কনসিডার করি তাহলে আমার শেখা হবে না। আর আমি যদি শিখতে না পারি তাহলে আমি রিডিং যতই মানে বলি না কেন, কখনোই রিডিং আমি ভালো করতে পারবো না। আর রিডিং এ খারাপ অভিজ্ঞতা আমার থেকে বেশি কারো নেই। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার এইভাবে প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একসাথে অনেকগুলো জিনিস কভার করার চেষ্টা করি। তো আমরা চলেন একটু রিভিউ করে আসি। আজকে আমরা কিছু নতুন জিনিস শিখলাম। নাম্বার 1 আমরা যে জিনিসটা শিখছি সেটা হলো স্টিম ইঞ্জিন সম্পর্কে কিছু কথাবার্তা শিখছি। স্টিম ইঞ্জিনটা আসলে কি জিনিস? আমরা ছোটবেলায় শুনছিলাম স্টিম ইঞ্জিন, বাট এখন আমাদের মনে হয় স্টিম ইঞ্জিন আর নাই। স্টিম ইঞ্জিন হচ্ছে যেটা জলীয় বাষ্পের ইঞ্জিন বলা হয়, অর্থাৎ ওই ইঞ্জিনগুলোতে আমি যতটুকু জানি পানি, মূলত পানিটাকে ফুটানো হয়, ওই ফুটানো পানির যে জলীয় বাষ্পটা বের হয় সেটা দিয়ে মূলত ওই ইঞ্জিনটা চলে, অর্থাৎ ইঞ্জিনটাকে চালানো করা হয়। আচ্ছা, এরপরে আমাদের এখানে মাইন্স কথাটা আছে। মাইন্স হচ্ছে অর্থাৎ কোনো খনন কাজে যেটা আমরা ব্যবহার করি সেটাকে মাইন বলে। দ্য মুভমেন্ট, এখানে আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম যার সিনোনিম আমরা এখানে পেয়েছিলাম ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। সো ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড বলতেই তো আমরা মুভমেন্ট বুঝতেছি। এরপর আমরা এখানে বলছিলাম এ গিয়ার সিস্টেম, যার সিনোনিম ছিল হচ্ছে গিয়ার মেকানিজম। তার মানে আমি নেক্সট প্যাসেজে কোনো একটা প্যাসেজে এই জিনিসটা পাবো, সিস্টেমের সাথে মেকানিজম থাকবে অথবা সিস্টেমের সাথে প্রসেস থাকতে পারে। এ গ্রেটার সাপ্লাই, যেটা সাপ্লাই ছিল, সাপ্লাইয়ের সাথে অপোজিট একটা ওয়ার্ড ছিল ডিমান্ড। দ্য
ডিমান্ড ফর কোল, যেটা আমরা পড়ে আসলাম, তাহলে কোনো কোয়েশ্চেনে যদি সাপ্লাই থাকে সেক্ষেত্রে প্যাসেজে বা প্যারাগ্রাফে অবশ্যই ডিমান্ড থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর এখানে ছিল রিলেটিভলি চিপ এনার্জি সোর্স, এই এনার্জি সোর্স কথাটা মাথায় রাখবেন, এটা আবারও প্যাসেজে আমরা এনকাউন্টার করব, মানে মুখোমুখি হব। আচ্ছা, এখানে একটা প্রোনাউন্সিয়েশন একটু শিখাই দেই, এইটাকে কেউ একজন প্রোনাউন্স করেছিল গ্রিউ র্যাপিডলি। আমি আবারও বলছি, এটা গ্রিউ না, এটা ডিরেক্ট গ্রু, গ্রো, গ্রু, গ্রোন, তাহলে এটা হচ্ছে গ্রু র্যাপিডলি। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, গ্রো, গ্রো, গ্রু, গ্রোন, তাহলে এটা হচ্ছে গ্রু র্যাপিডলি, মানে দ্রুত বেড়ে গিয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে রিকোয়ার্ড, ওয়াজ রিকোয়ার্ড এর সিনোনিম হচ্ছে ওয়াজ নিডেড। খুব ডিরেক্টলি আমরা পেয়েছিলাম যে ওয়াজ রিকোয়ার্ড এর সিনোনিম হচ্ছে ওয়াজ নিডেড, এই যে এখানে দেওয়া আছে ওয়াজ নিডেড। আচ্ছা, পাওয়ার স্টিম ইঞ্জিন, আচ্ছা টু পাওয়ার, এই যে টু পাওয়ার, এটা আমরা প্যারাফ্রেজ পেয়েছিলাম, টু পাওয়ারের সিনোনিম আমরা পেয়েছিলাম টু রান, মনে আছে? টু পাওয়ারের সিনোনিম পেয়েছিলাম আমরা টু রান। ওকে ফাইন। এরপরে আমরা চলে গেছি পরের কোশ্চেনে, বিফোর, এই বিফোর এর আমরা একটা সিনোনিম আজকে শিখলাম, বলেন তো কি? পিরিয়ড টু। প্রিয়র টু, রাইট। বিফোর এর সিনোনিম আজকে আমরা শিখলাম প্রিয়র টু, প্রিয়র টু মানে হচ্ছে বিফোর। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখছি হোম, তারপর ওয়ার্ক স্পেস, এটাতে ওয়ার্কশপস, এটাতে কিছুটা। আচ্ছা, এইখানে একটা সিনোনিম আমরা শিখেছি নট অ্যাজ মাচ, তাহলে নট অ্যাজ মাচ এর সিনোনিম কি? লিটল। লিটল, নট অ্যাজ মাচ এর সিনোনিম হচ্ছে লিটল, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই নট অ্যাজ মাচ আরেক জায়গায় আছে লিটল, এরকম যদি কোনো জায়গায় অনলি কথাটা বলা থাকে, সরি ওটা কি জানি একটা ওয়ার্ড ছিল, নেগেটিভ যদি কিছু লেখা থাকে আর লিটল যদি থাকে, সেটা ধরে নেবেন যে লিটল মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, লিটলটা কখনোই পজিটিভ ওয়ার্ড হতে পারে না। যে আমার জ্ঞান নাই বললেই চলে, মানে আমার জ্ঞান নাই বললেই চলে, এটাকে আমি বলতে পারি আমার সামান্য জ্ঞান আছে। সো আমার সামান্য জ্ঞান আছে, দ্যাট মিনস আমার জ্ঞান নাই বললেই চলে, এইভাবে এই নেগেটিভ ওয়ার্ডটা ইউজ হয়। এটার সাথে আমরা আরো পরিচিত হব লিটল ওয়ার্ডের সাথে, এইভাবে করে যেভাবে বললাম। ওয়াজ নিডেড, দেখেন সে কোয়েশ্চেনের এই জায়গায় কি করলো, রাইটার কত চালাক, এখানে বলছে ওয়াজ রিকোয়ার্ড, এই যে দেখেন দুই নম্বর কোয়েশ্চেনে সে বলেছিল ওয়াজ রিকোয়ার্ড, তাই না? আবার 4 নম্বর কোয়েশ্চেনে সে বলছে ওয়াজ নিডেড, মানে ও কোয়েশ্চেনের ভিতরে প্যারাফ্রেজ করে ফেলছে, প্যাসেজ তো দূরের কথা। আচ্ছা, এরপর আমরা এখানে একটা ওয়ার্ড পেয়েছিলাম ইনভেন্টেড, আর একটা ওয়ার্ড আমরা প্রনাউন্সিয়েশন শিখেছিলাম যে এটা ক্লোজ, কথাটা বলতে হবে ক্লোজ, সাথে এস থাকলে একবারে ডিরেক্ট ক্লোজ বললে আর কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে ইনভেন্টেড বাই দ্য পিপল, এটা তো পরে আসতেছি। আচ্ছা, স্মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোক রেজাল্টেড ইন, এই যে রেজাল্টেড ইন, অবশ্যই এটা আপনারা মুখস্থ করবেন। রেজাল্টেড ইন মানে হচ্ছে ফলাফল। সো রেজাল্টেড ইন এর প্যারাফ্রেজ আমরা পেতে পারি প্রডিউসড, তারপরে মেড, তারপরে হচ্ছে ইনভেন্টেড, তারপরে ক্রিয়েটেড, এগুলো দেওয়া মানে দিতে পারে যে কোনো জায়গায়। এখানে এখানে আমরা আরেকটা ম্যাটেরিয়াল ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছি, আমরা এই ওয়ার্ডটা আবারও পাবো, আরো যখন প্র্যাকটিস করব তখন এই ম্যাটেরিয়াল পাবো। ম্যাটেরিয়াল যদি আসে প্যাসেজে বা কোয়েশ্চেনে, তাহলে আমরা অবশ্যই কনসিডার করব যে ম্যাটেরিয়ালের সাথে অনেকগুলো ওয়ার্ড আসতে পারে, যেমন লিড আসতে পারে, অর্থাৎ সীসা আসতে পারে, মেটাল আয়রন আসতে পারে, তারপরে স্টিল আসতে পারে, মেটাল আসতে পারে, ম্যাটেরিয়াল বলতে এগুলাকে বোঝায়। বেরারের সাথে আমরা পেলাম আজকে হায়ার, বেটার কোয়ালিটি, হায়ার কোয়ালিটি, বেটার কোয়ালিটি, হায়ার কোয়ালিটি পেয়েছি। ডিমান্ড সাপ্লাই তো পেলাম। গ্রোথ ওয়ার্ডের একটা প্যারাফ্রেজ বা সিনোনিম পেলাম আমরা এক্সপেনশন, এই যে দ্য এক্সপেনশন অফ, দ্য গ্রোথ অফ, তার মানে এটা হচ্ছে বৃদ্ধি। আচ্ছা, এরপরে আমরা উইটস্টোন টেলিগ্রাফি সিস্টেম, আচ্ছা টেলিগ্রাফি সিস্টেম এটা কি জিনিস, এটা এখানে একটা ওয়ার্ড আছে প্যাটেন্ডেড, এটা আমি বলতে ভুলে গেছিলাম, এই ওয়ার্ডটার সাথে একটু পরিচিত হই, এটার মিনিংটা অবশ্যই জানবেন। প্যাটেন্ডেড, প্যাটেন্ট মানে হচ্ছে কোনো কিছু নকশা করা, তার মানে কোনো কিছু আবিষ্কার করা। এই প্যাটেন্ট ওয়ার্ডের সাথে সরাসরি ইনভেন্ট ওয়ার্ডটা চলে যায়, মেক ওয়ার্ডটা চলে যায়, যে আই মেড দিস machine, I created this machine, I discovered this machine, I invent this machine, I patented this machine.
প্যাটেন্ট মানে হচ্ছে এখানে ট্রেডমার্ক করা, অর্থাৎ যে এটা ডিজাইন করে। এই প্যাটেন্ট ওয়ার্ডের সাথে অনেকগুলো ফ্যামিলি ওয়ার্ড আছে, আমি একটু বলে দিচ্ছি, আপনারা জাস্ট মনে রাখবেন। প্যাটেন্টের সাথে ডিজাইন আসতে পারে, ক্রিয়েট আসতে পারে, মেড আসতে পারে, মেক বা মেড আসতে পারে, তারপরে আর কি আসতে পারে, আরো একটা ওয়ার্ড আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে ফাইন, লোকোমোটিভস, এখানে আরেকটা ওয়ার্ড আছে, এটা লোকোমোটিভস, এটার মিনিংটা একটু বলে দেই। লোকোমোটিভস মানে হচ্ছে রেলওয়ের ইঞ্জিনটাকে লোকোমোটিভস বলে, লোকোমোটিভস। এখানে আরো একটা ওয়ার্ড আছে কোলিডিং, কোলিডিংটা হচ্ছে সিমিলার ওয়ার্ড হচ্ছে কলিশন। কলিশন মানে হচ্ছে যখন দুইটা জিনিস একসাথে লেগে যায়, অর্থাৎ সংঘর্ষ হয়, সেটাকে কলিশন বলা হয়। যে অ্যাভয়েডিং কলিশন মানে দুর্ঘটনা এড়ানোর জন্য। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে আরবানাইজেশন, নগরায়ন। এই আরবানাইজেশনের সাথে অনেকগুলো ওয়ার্ড আছে, ফ্যামিলি ওয়ার্ড। আরবানাইজেশনের সাথে আপনার আসতে পারে হচ্ছে সিটি, তারপরে আসতে পারে টাউন, মেট্রোপলিটন, তারপরে আসতে পারে হচ্ছে আরবান এরিয়া, তারপর হচ্ছে ডাউন টাউন, তারপর ডাউন টাউনের সাথে আরেকটা আসতে পারে ওটা ভুলে গেলাম, মেট্রোপলিস তো বলেছি, মেট্রোপলিটন এরিয়া। আচ্ছা, এরপর আমরা একটা সিনোনিম পেলাম ডার্টি। ডার্টির একটা সিনোনিম আমরা পেয়েছিলাম পলিউশন। পলিউশন মানে হচ্ছে ডার্টি, ক্রাউডেড, ওভার ক্রাউডেড, ল্যাকড সাফিসিয়েন্ট, যেটা আমরা পেয়েছিলাম ইনএডিকুয়েট। আর এখানে স্যানিটেশন, এই স্যানিটেশনের ফ্যামিলি ওয়ার্ড গুলো আছে। স্যানিটেশনের সাথে একটা ফ্যামিলি ওয়ার্ড যায়, সেটা হচ্ছে ওইটাকে কি বলা হচ্ছে, হাইজিন। হাইজিন একটা ওয়ার্ড আছে। তারপরে স্যানিটেশনের সাথে হেলথ ওয়ার্ডটা চলে আসে, হেলথ ইস্যুস। হেলথ ইস্যুস বলতে এখানে কলেরা, ডায়রিয়া অর্থাৎ রোগগুলোর কথা বলা হয়। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের পড়া। আমরা অনেকগুলো জিনিস একসাথে আজকে শিখে ফেলছি, এগুলা জাস্ট মাথায় রাখবো। আর আপনারা যখন নেক্সট আমরা যখন এই কোয়েশ্চেন গুলো সলভ করতে যাবো 8 থেকে 13, তখন আমাদের এই ওয়ার্ড গুলো অনেক হেল্প করবে। ওকে, আমি আর আজকে কন্টিনিউ না করি, আপনাদেরকে